ওকে ডান, আমরা হচ্ছে আমাদের ক্লাসটা এখনই শুরু করতে যাব। হ্যাঁ, ফেসবুকে ওকে ডান। আচ্ছা, উম্মে হাবিবার জন্য আরও একবার আমি হচ্ছে 1200 এমসিকিউর ব্যাপারটা করতেছি। সেটা হচ্ছে 1200 এমসিকিউ তোমাদের টেলিগ্রামে এরকম ভাগ ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? ভাগ ভাগ করে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এটাকে যদি তুমি যোগ করো তাহলেই হচ্ছে তুমি এই যে 1200 কথাটা, এই 1200 কথাটা পেয়ে যাবে, ঠিক আছে? 1200 এমসিকিউ। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম। ডান, আমাদের 300 ক্রস করে গেছে। এখন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। দেখো প্রথম প্রশ্নটা কি আসছে, যে কোন কোষে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে না, ঠিক আছে? কোন কোষে? এখন তোমার হচ্ছে এখন কিন্তু সাউন্ড নিয়ে আশা করি প্রবলেম থাকার কথা না। দেখো নিচের কোন কোষে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে না। সো আমাদের এখান থেকে এমন একটা কোষের নাম বের করতে হবে বা এমন একটা কোষ সিলেক্ট করতে হবে যেই কোষটার ক্ষেত্রে কি হচ্ছে, যেই কোষটার ক্ষেত্রে আমাদের আসলে টোয়াইজেন সংখ্যক ক্রোমোজোম থাকতেছে না। হ্যাঁ, সো এখন যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো প্রধান মূল কি? প্রধান মূল হচ্ছে একটা দেহকোষ, ঠিক আছে? ডিপ্লোমা তো হচ্ছে আজকে আমরা দিলাম, ডিপ্লোমাটা হচ্ছে আমরা তো আজকে দিলাম, আজকে বিকালবেলা তোমাদের ডিপ্লোমা হচ্ছে 90টা দিছি, বাকিটা হচ্ছে আগামীকালকে সকালের মধ্যে পেয়ে যাবা, ঠিক আছে? ডিপ্লোমারেরটা অলরেডি সব গ্রুপে দিয়ে দেওয়া শেষ, তুমি হচ্ছে একটু গ্রুপ চেক করো। ওকে, আচ্ছা। সো এটা হচ্ছে প্রধান মূল কি? প্রধান মূল হচ্ছে একটা দেহকোষ, এবং আমরা জানি যে দেহকোষ অলাইজ কি হয়, দেহকোষ অলাইজ হচ্ছে টোয়াইজেন হয়। তারপরে হচ্ছে আমরা পরবর্তীটা যদি দেখি, জাইগোট। জাইগোট কি? জাইগোট হচ্ছে একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণুর মিলন, তার মানে এন প্লাস এন টোটাল কি হয়? টোটাল হচ্ছে টোয়াইজেন, তার মানে এটাও হচ্ছে ডিপ্লয়েড। এরপর দেখো স্নায়ুকোষ। স্নায়ুকোষ হচ্ছে একটা দেহকোষের মধ্যে পড়তেছে, তার মানে এটাও হচ্ছে টোয়াইজেন। কিন্তু মাত্রই আমরা হচ্ছে যখন জাইগোটের ব্যাপারটা জানি যে দুইটা এন বা হচ্ছে আমাদের একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে বা হচ্ছে টোয়াইজেন বা আমাদের ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে, তখন সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি যে আমাদের শুক্রাণু কিন্তু এন, কারণ শুক্রাণু এন আর এই পাশ থেকে হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণু বা হচ্ছে এই যে এই ডিম্বাণু, এটাও কি? এটাও হচ্ছে এন বা এটাও হ্যাপ্লয়েড। এই দুইটা একত্রিত হয়ে আমাদের কি সৃষ্টি করছে? টোয়াইজেন বা জাইগোট সৃষ্টি করছে। তো এই ব্যাপারটাই কিন্তু আমাদের, হ্যাঁ বিএসসিদের ক্লাস, এই ব্যাপারটাই কিন্তু আমরা কি করছি, এই ব্যাপারটাই হচ্ছে আমরা এখানে সুন্দর মতো ব্যাখ্যায় দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে না, তোমরা কমেন্ট করতে থাকবা, তোমরা হচ্ছে সঠিক উত্তর এই অংশটুকু দেখবা না, ঠিক আছে? আমরা এটা বাদ দিতে চাইছিলাম, বাট এটা বাদ দিলে তখন হচ্ছে আমাদের এটা এই পাশে অনেকটা সরে যাচ্ছে। সো এজন্য এটা এরকম করেই রাখতে হয়েছে। এটা পিডিএফ তো আমাদের, এটার জন্য। হ্যাঁ, তোমরা হচ্ছে এটা প্রশ্নর উত্তরটা দেখবা না। হ্যাঁ, আচ্ছা। সো এটাই হচ্ছে এখানে ব্যাখ্যাকারে দেয়া আছে, তোমাদের যাদের অলরেডি পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে তারা হচ্ছে এখান থেকে ব্যাখ্যাটা খুব সুন্দর করে দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে দেখো আমাদের একটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন, যে উদ্ভিদ কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? হ্যাঁ, 1200 এমসিকিউ ক্লাসটাই এখন থেকে শুরু করলে, 1200 এমসিকিউ ক্লাস যদি এখন থেকে শুরু করি, দেখা যাবে হ্যাঁ শুধু পেইড ব্যাচের স্টুডেন্টদের এমসিকিউ দিতেছি আর তোমাদের জন্য তো এই সলভ ক্লাস করতেছি, ঠিক আছে? এই ডিপ্লোমাদের জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তোমাদেরকে প্রথমেই বলে রাখছিলাম যে ডিপ্লোমাদের জন্য খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? 1200 এমসিকিউর পিডিএফ আমাদের পেইড ব্যাচে, ঠিক আছে? 1200 এমসিকিউর পিডিএফ হচ্ছে আমাদের পেইড ব্যাচে। ওকে, কোষ গহ্বর, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কোষ গহ্বর। আমাদের যে কোষ অঙ্গাণুগুলো ছিল, ঠিক না? আমাদের যে কোষ অঙ্গাণুগুলো ছিল সেগুলোর কিন্তু প্রত্যেকটার অঙ্গাণুগুলো যেগুলো ছিল কোষ অঙ্গাণু, সেই অঙ্গাণুগুলোর কিন্তু তোমাদেরকে কাজগুলো পড়াইছি, ঠিক আছে? তাহলে যারা হচ্ছে আমাদের সাথে ভর্তি হয়েছে তাদের প্রতি জুলুম করা হয় না? তোমরা হচ্ছে ভর্তি হয়ে যাও, সমস্যা কি? শেষ মুহূর্তে আমরা কি করলাম? শেষ মুহূর্তে হচ্ছে তুমি পরীক্ষাও দিতে পারতেছো, তারপরে হচ্ছে তুমি সেকেন্ড টাইম কি বলতে পারি আমরা, যে এমসিকিউগুলো পাচ্ছ। সো শেষ মুহূর্তে তুমি ভর্তি হয়ে গেলে সমস্যা কি? বুঝতে পারছো না? এখন এখানে তুমি জিজ্ঞেস করতে পারো যে হ্যাঁ ভর্তি মানে আমাদের সাথে ভর্তি কেন হতে হবে? কারণ হচ্ছে এটার পিছনে যেই পরিমাণে ইফোর্ট কিংবা হচ্ছে এটা তো একটা পে করতে হয়, ঠিক না? সো এটার জন্য করতে হবে। দ্বিতীয়ত তোমরা যদি আমাদের এটা ভর্তি হও তখন আমি তোমাদেরকে এটা থেকে পড়ে তুমি হচ্ছে চান্স পাইছো এই দাবিটা করতে পারবো, এখন কিন্তু আমি তোমাকে দাবি করতে পারবো না। সো দুইটার দিক থেকেই আমরা কিন্তু এই কাজটা করতেছি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, সাইটোপ্লাজম কোষের অম্লত্ব খারত্ব রক্ষা করে, এবং কোষ গহ্বর কী করে? কোষ গহ্বর হচ্ছে আমাদের পিএইচ রক্ষা করে, ঠিক আছে? পিএইচ রক্ষা করে বাফার দ্রবণের মাধ্যমে কিংবা যে কোনো ওয়েতে সে হচ্ছে কি আমাদের এই পিএইচটা রক্ষা করে থাকে। তাহলে উদ্ভিদ কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? কোষ গহ্বর, ঠিক আছে? ডান, ঠিক। এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে সবার জন্যই হচ্ছে, এটা সবার জন্যই, এটা আমরা হচ্ছে ফেসবুকে করতেছি তো, এটা সবার জন্যই। আচ্ছা, তারপরে দেখো পরবর্তী প্রশ্নটা, যে আমাদের প্রধান খনিজ ক্রিস্টাল নিচের কোনটি? বেশ ভালো একটা প্রশ্ন, যে প্রধান খনিজ ক্রিস্টাল নিচের কোনটি? বলো তো, এই প্রশ্নটার উত্তর করো তো একটু।
এই প্রশ্নটার উত্তর একটু করো যে আমাদের প্রধান খনিজ ক্রিস্টাল মানে হচ্ছে আমাদের যে খনিজটা থাকে সেটা আসলে ক্রিস্টাল আকারে কোন যৌগ গঠন করে বা হচ্ছে কোন যৌগ হিসাবে অবস্থান করে, সিস্টোলিথ, গ্রাফাইট, পিগমেন্ট নাকি হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। এটা যদি হচ্ছে আমরা টোটাল মোটামুটি একটা ধারণা থাকে যে আসলে ক্রিস্টাল জিনিসটা আমাদের কি হবে, তাহলেই কিন্তু আমরা এটা অ্যান্সার করতে পারবো, ঠিক না? হ্যাঁ, ক্যালসিয়াম অক্সালেট। কারণ হচ্ছে আমাদের সিস্টোলিথ কিংবা হচ্ছে গ্রাফাইট এই দুইটা জিনিস কি আসলে, এই দুইটা জিনিস হচ্ছে একটা আকার, ঠিক না? আকার হওয়ার কারণে এটা তার ক্রিস্টাল হতে পারবে না, বা এটার তো হচ্ছে আমরা নামও দিতে পারবো না, এটা জাস্ট হচ্ছে আকার। পিগমেন্ট তো হচ্ছে কি, পিগমেন্ট হচ্ছে বর্ণ। সো এই দুইটা জিনিস তো প্রথমেই বাদ, ঠিক না? এই দুইটা জিনিস হচ্ছে প্রথমেই বাদ, পিগমেন্টও বাদ, তাহলে বাকি থাকে কে? ক্যালসিয়াম অক্সালেট। এবং এই ব্যাপারটা কিন্তু তুমি তোমার পরীক্ষার হলে এই অ্যাডভান্টেজটা পাবা, ঠিক আছে? এবং এই অ্যাডভান্টেজটা কিন্তু পুরোটুকু কাজে লাগাতে হবে, ঠিক আছে? এই অ্যাডভান্টেজটা কিন্তু পুরোটুকু কাজে লাগাতে হবে, ঠিক না? কারণ হচ্ছে তুমি যদি এই অ্যাডভান্টেজটুকু কাজে লাগাতে পারো তাহলে কিন্তু তুমি যে এমসিকিউগুলো পড়ে যাও না কিংবা যে এমসিকিউগুলো পারো না সেগুলো কিন্তু তোমার জন্য অনেক বেশি ভালো হবে, ঠিক আছে? ব্যাখ্যা সহ এই তোমাদের জন্য ব্যাখ্যাগুলো আমি হচ্ছে রাত নাই দিন নাই এক করে তারপরে হচ্ছে ব্যাখ্যাগুলো লিখছি। ব্যাখ্যা না পড়লে খবর আছে তোমাদের। দেখছো আমি হচ্ছে উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞানের জন্য যেই সময় নিছি এই সময়টার মধ্যে তোমার হচ্ছে মোটামুটি একটা বই লিখে ফেলা যাইতো। সো এই ভুলটা করবা না, ব্যাখ্যা সহ এই ব্যাখ্যাগুলো তোমার প্রশ্ন তো অন অ্যাভারেজ মানে হচ্ছে প্রশ্নগুলো আমরা তো হচ্ছে যে এই প্রশ্নটা এই বইয়ের মধ্যেরই প্রশ্ন, কিন্তু এইগুলা মনে রাখার জন্য কিংবা হচ্ছে এগুলা একটার সাথে একটা রিলেট করে পড়ার জন্য হচ্ছে আমাদের ব্যাখ্যাটা, ঠিক না? আব্দুল্লাহ, হ্যাঁ তোমার আইডিয়াটা আমার অনেক ভালো লাগছে। আমি হচ্ছে চেষ্টা করবো যে এখানে হচ্ছে লিখে রাখবো যে বিএসসি। ওকে, আচ্ছা ঠিক আছে, জেনারেল সায়েন্সে আমরা হচ্ছে একটা ক্লাস নেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। সো আমরা কিন্তু 3টা প্রশ্ন সলভ করে ফেলছি। আমরা হচ্ছে পরবর্তীতে আরেকটা প্রশ্ন তোমাদের জন্য সলভ করব। দেখো একটা ভালো প্রশ্ন সলভ করবো, ঠিক আছে? এখানে তো হচ্ছে আমরা টোটাল করতেছি। এক সেকেন্ড দাঁড়াও, আমরা তোমার জন্য ঠিক এই যে দেখো এই প্রশ্নটা, গলগি বডির অপর নাম নয় কোনটি? ঠিক আছে, তোমাদেরকে আমি বারবার বলছিলাম, বারবার বলছিলাম যে না ক্লাসের পিডিএফ তোমরা যদি হচ্ছে পেইড ব্যাচে থাকো অলরেডি অ্যাপসে দিয়ে দেওয়া আছে, আর যদি পেইড ব্যাচে না থাকো তাহলে হচ্ছে শুধুমাত্র আমাদের এই ক্লাসটা পর্যন্তই, ঠিক আছে? আচ্ছা দেখো তোমাদেরকে বারবার বলছিলাম যে হ্যাঁ অনেক কনফিউশন দূর হয়েছে ব্যাখ্যার কারণে, জাস্ট এজন্যই কিন্তু ব্যাখ্যাটা এত গুরুত্ব সহকারে দেয়া। হ্যাঁ, সো ব্যাখ্যা দেখাটা তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের প্রশ্নটা কী ছিল? তোমাদেরকে বারবার বলছিলাম যে যদি কোথাও 3টা অপশন থাকে বা 3টা কোনো কিছু থাকে তখন তোমরা কিন্তু সেখানে মাস্ট সেটা পড়বা। সো গলগি বডির অপর নাম মানে নয় কোনটি, এটা জানার জন্য আমাদের আসলে অ্যান্সার করতে হবে যে আসলে গলগি বডির নাম কোনগুলো। সো গলগি বডির নাম কোনগুলো এটা মনে রাখার জন্য আমরা হচ্ছে একটা নেমোনিক ইউজ করি। সেটা কি বলো তো? সেটা হচ্ছে যে ইডিয়ট লাইলি। এখানে যদি লাইলি নামে কেউ থাকো তাহলে তার প্রতি আমি হচ্ছে খুবই সরি, কারণ আমাদেরকে নেমোনিকটা মনে রাখতে হচ্ছে, এজন্য তোমার নামটা ইউজ করতে হয়েছে, ঠিক আছে? সো ইডিয়ট লাইলি, ঠিক আছে? এটা দিয়ে আমরা হচ্ছে মনে রাখার ট্রাই করব যে ইতে কি, ইতে হচ্ছে আমাদের ইডিওসোম, ঠিক আছে? ডিতে কি, ডিতে হচ্ছে ডিকটাওসোম, ডিতে হচ্ছে ডিকটিওসোম, এবং সবার শেষে লাইতে হচ্ছে লাইপোকন্ড্রিয়া। সো এই 3টা হচ্ছে আমাদের গলগি বডির ভিন্ন নাম, বা গলগি বডিকে আমরা এটা নামে চিনি। অন্যদিকে আমাদের অলিওসোমটা কি? অলিওসোম জিনিসটা হচ্ছে আমাদের লাইসোজোম। কিসের লাইসোজোম? আমাদের উদ্ভিদ কোষের লাইসোজোম, ঠিক আছে? উদ্ভিদ কোষের লাইসোজোম। এবং এই লাইসোজোমটা মূলত হচ্ছে স্ফেরোজোম, ঠিক আছে? এই লাইসোজোমটা কি? এই লাইসোজোমটা হচ্ছে আমাদের স্ফেরোজোম। সো এই স্পোরোজোমটাকে আমরা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কী নামে ডাকি? অলিওসোম নামে ডাকি। তাহলে তোমার কিন্তু শুধুমাত্র এই 3টা পড়লেই হবে না, একই সাথে তোমাকে এটাও পড়তে হবে যে অলিওসোম আসলে কার নাম। এবং তোমাদেরকে আরও একবার হচ্ছে জিনিসটা করতে যাচ্ছি যে তোমরা যখনই পড়বা তোমাদের যে কোষ অঙ্গাণুগুলো আছে, কোষ অঙ্গাণুগুলোর কী কী পড়বা, দেখো সাজেশনও দিয়ে দেই একসাথে। সেটা হচ্ছে কোষ অঙ্গাণুর কী কী পড়বা, আমি তোমাকে বলতেছি কোষ অঙ্গাণুর কী কী পড়বা। কোষ অঙ্গাণুর তুমি হচ্ছে প্রথমত পড়বা হচ্ছে ভিন্ন নাম, ঠিক আছে? প্রথমত পড়বা হচ্ছে ভিন্ন নাম, তারপরে পড়বা কোষাঙ্গাণুর থেকে ভিন্ন নামের পরে পড়বা যে এটার আসলে এই যে কি বলে কাজগুলো পড়বা। হ্যাঁ, এগুলোর হচ্ছে কাজগুলো পড়বা, এবং কাজগুলো থেকে মাস্ট ম্যান্ডেটরি কোথাও না কোথাও একটা প্রশ্ন তোমাকে দিবেই, ঠিক আছে? হ্যাঁ, এক্সামের আগে 1200 এমসিকিউ পড়ে যাবা। আর একবার বলতেছি, এক্সামের আগে ব্যাখ্যা সহ 1200 এমসিকিউ একদম ভালো করে পড়ে যাবা, ঠিক আছে? ডিপ্লোমার এই ক্লাসটা করতে পারবে এবং করো, সমস্যা নেই। সো কোষ অঙ্গাণু, তারপরে হচ্ছে এটার ভিন্ন নাম পড়বা, এটার কাজ পড়বা, এবং একই সাথে এই যে কোষ অঙ্গাণুগুলো এগুলো আসলে কোত্থেকে সৃষ্টি হয়েছে মানে হচ্ছে উৎপত্তিটা কিন্তু মাস্ট পড়তেই হবে, ঠিক আছে? তোমরা কি আমাকে বলতে পারো একটা কথা? হ্যাঁ, তোমাকে হচ্ছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছি, সেটা হচ্ছে যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে না, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউটপকেটিংয়ের মাধ্যমে একটা আউটপকেটিং, যারা হচ্ছে বই পড়ছে তারা এই প্রশ্নটার উত্তর করতে পারবে।
একটা হচ্ছে আউট পকেটিংয়ের মাধ্যমে একটা অঙ্গাণু সৃষ্টি হয়, ঠিক আছে? আউট পকেটিংয়ের মাধ্যমে একটা পড়লেও ভুলে যাই, পড়লে ভুলে যাবা, কিন্তু তুমি যখন এরকম একটা নির্দিষ্ট ওয়েতে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে পড়বা তখন আর ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমিও তো পড়েই আসছি না, তো আমি কেমনে হচ্ছে মনে রাখতেছি? কারণ হচ্ছে এই জিনিসটা বারবার পড়ার মাধ্যমে, এবং হচ্ছে এই জিনিসটা তুমি যখন একবার আত্মস্থ করে ফেলবা, কীরকম করে, যে লাইন বাই লাইন, বা হচ্ছে যে গল্কি বডির অপর নাম নয় কোনটি, এটা যদি তোমার মাথায় কোনো না কোনোভাবে ঢুকায় ফেলতে পারো, তুমি জাস্ট মুখস্থ করে গেলা, তাহলে কিন্তু হবে না। এটা কোনো না কোনোভাবে তোমাকে মাথায় সেট রাখার জন্য কিছু একটা ইউজ করতে হবে। যেমন এটার ক্ষেত্রে আমাদের কোনো একটা নিমোনিক ছাড়া উপায় ছিল না, সো নিমোনিকটা ইউজ করছি। এরকম যে কোনো কিছু যেটা তোমার জন্য সুইটেবল সেটা, ঠিক আছে? আচ্ছা, এটা কেউ পারবা না, ক্রোমোজোমের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউটপকেটিংয়ের মাধ্যমে কোনটা সৃষ্টি হয়? এই রাইবোজোম হচ্ছে সার্বজনীন অঙ্গাণু, রাইবোজোম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও আগে আসছে, ঠিক আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও আগে আসছে এটা। আচ্ছা হচ্ছে ভাইয়া অ্যান্সার। আচ্ছা, এটা কোনো সমস্যা না। তুমি হচ্ছে যখন ব্যাখ্যা সহকারে তোমাদেরকে এই এমসিকিউগুলো দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে তুমি এই জিনিসগুলো যখন একবার পড়ে যাচ্ছ তখন কিন্তু তুমি জানো যে তোমার পরীক্ষার হলে প্রশ্নটা কেমন করে আসবে। সো যখনই তুমি জানো যে পরীক্ষার হলে প্রশ্নটা কেমন আসবে, তখন তুমি কিন্তু এটার অ্যান্সার করা খুব একটা বেশি কঠিন হবে না। আমি তোমাদেরকে আশ্বস্ত করতেছি, তোমরা হচ্ছে আজকে, তোমাদের তো মোটামুটি আজকে সব এমসিকিউ দেওয়া শেষ। আজকের এমসিকিউটা পড়ার পরে কালকে পরীক্ষাটা দাও, পরীক্ষা দেওয়ার পরে যদি কোনো মনে হয় যে না ভাই আসলে ভুল বলছে, তখন আমার বইল, ঠিক আছে? আচ্ছা দেখো, সো এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মূলত আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে অনেক কিছুই তৈরি হয়, তার মধ্যে একটা হচ্ছে না গলগি বডি না, গলগি বডি না, এটা হচ্ছে আমাদের গ্লাইঅক্সিসোম, ঠিক আছে? গ্লাইঅক্সিসোম, এটা একটু মাথায় রেখো, গ্লাইঅক্সিসোম, ঠিক আছে? গ্লাইঅক্সিসোম, ওকে, এটা একটু মাথায় রেখো, ওকে? এটা একটু মাথায় রাখার ট্রাই করবা আউটপকেটিং এর মাধ্যমে। আচ্ছা, সরি গ্লাই না, পারক্সিসোম, গ্লাইঅক্সিসোম এবং পারক্সিসোম অনেক ক্লোজ তো, এর জন্য, ঠিক আছে? এটা একটু মাথায় রাখার ট্রাই করো, ঠিক আছে? ডান। না পারক্সিসোম, আমি প্রথমে ভুল বলছিলাম, পারক্সিসোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই পারক্সিসোম আসে, বাট আউটপকেটিং এটা যদি হচ্ছে মেনশন করে দেয় সেক্ষেত্রে তুমি অ্যান্সার করবা কি পারক্সিসোম, ওকে? আচ্ছা ঠিক আছে, ডান। আচ্ছা, এটা নিয়ে হচ্ছে আমরা বেশি সময় নষ্ট করব না, এটা হচ্ছে আমরা শেষ করলাম। এখন দেখো আরেকটা, আমরা দেখো এটা বলো কোন অঙ্গাণুটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার? দেখছো বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমাদের অঙ্গাণু রিলেটেড, বেশিরভাগ প্রশ্নই কি অঙ্গাণু রিলেটেড। এটা আরেকবার বলতে হবে, সেটা বলছি কি যে আমাদের, তোমরা এটা সলভ করো ততক্ষণ, আমি তো এটা তোমাদেরকে বলতেছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমাদের অনেক কিছুই সৃষ্টি হয়, তার মধ্যে একটা হয় হচ্ছে আউটপকেটিং এর মাধ্যমে, ঠিক আছে? একটা হচ্ছে আউটপকেটিং এর মাধ্যমে সৃষ্টি হয়। এখন আউটপকেটিং কি, আউটপকেটিং জিনিসটা হচ্ছে বুঝাই দিচ্ছি, তাহলে হচ্ছে তোমাদেরকে মনে রাখতে সুবিধা হবে। আউটপকেটিং হচ্ছে কোনো একটা কিছু সারফেসে যদি কোনো একটা গহ্বর সৃষ্টি হয়, কোনো একটা কিছুর সারফেস বা পৃষ্ঠে যদি একটা গহ্বর সৃষ্টি হয়, তো সেই গহ্বরটা থেকে যদি কোনো কিছু উৎপত্তি হয়, তাহলে সেটা কি বলতেছে আউটপকেটিং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে। সো এটা মনে করো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি, মানে হচ্ছে যেটা এই যে সিস্টার্নির মতো জিনিসটা, তো এই সিস্টার্নি থেকে একটা গহ্বর সৃষ্টি হয়েছে, সেই গহ্বর থেকে আমাদের হচ্ছে কি সৃষ্টি হয়েছে, পারক্সিসোম সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বলতে পারি কি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অক্সিসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউটপকেটিং এর মাধ্যমে পারক্সিসোম সৃষ্টি হয়েছে, ওকে? আচ্ছা, ওকে, ডান। এরপরে দেখো এখানে আসো, হ্যাঁ আমাদের কোনাঙ্গাণুটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার, কোনাঙ্গাণুটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার, হাইড্রোলাইটিক এনজাইমের আধার মানে কি, যে পানির সংস্পর্শে এটা কি আমাদের যে কোনো কিছুকে বিদীর্ণ করে ফেলতে পারবে, ঠিক আছে? সো এটার অ্যান্সারটা কিন্তু লাইসোজোম। এবং তোমাদের একটা জিনিস মনে রাখার ট্রাই করি, সেটা হচ্ছে যে হাইড্রোলাইটিক এনজাইম এটা আসলে কাজ করে কিভাবে। এইটার মধ্যে এই হাইড্রোলাইটিক এনজাইমের ক্ষেত্রে আমাদের হচ্ছে দুইটা জিনিস থাকে, কি থাকে বলো তো? একটা হচ্ছে ল্যাবিলাইজার আর একটা হচ্ছে স্টাবিলাইজার, ঠিক আছে? ল্যাবিলাইজার। সো এই যে ল্যাবিলাইজারগুলো আছে, এই ল্যাবিলাইজারগুলো হচ্ছে আমাদের যে লাইসোজোম আছে না, এই লাইসোজোমগুলোকে ভেঙে ফেলে, ঠিক আছে? এই লাইসোজোমগুলোকে ভেঙে ফেলে বা বিদীর্ণ করে ফেলে। সো আমাদের হাইড্রোলাইটিক এনজাইমের মধ্যে ল্যাবিলাইজার থাকে, তারা হচ্ছে কি এগুলোকে ভেঙে ফেলে। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের অনেক বেশি কোর জিনিস, এই জিনিসগুলো হচ্ছে নতুন করে পড়াবো না, বাট এই ব্যাপারগুলো তুমি হচ্ছে একটু রিলেট করার ট্রাই করবা, মানে যে যতটুকু জানো, ঠিক আছে? যে যতটুকু জানো, যতদূর পর্যন্ত জানো ততদূর পর্যন্ত মাথায় আনার চেষ্টা করবা, এবং যতদূর পর্যন্ত মাথায় আনার চেষ্টা যদি না করতে পারো, তখনই হচ্ছে আমাদের ব্যাখ্যাগুলো কাজে লাগবে, তখনই কি আমাদের ব্যাখ্যাগুলো কাজে লাগবে, ঠিক আছে? এই যে আমাদের লাইসোজোমের যত প্রকার নাম আছে সব হচ্ছে আমাদের এখানে দেয়া আছে। এটা গেল। তারপরে হচ্ছে আমি তোমাকে আরেকটা এমসিকিউ সলভ করাবো এই অধ্যায় থেকে। এই যে দেখো, এই যে প্রাণীর কিডনি এবং লিভার কোষে কোনটা অধিক থাকে, ঠিক আছে? প্রাণীর কিডনি এবং লিভার কোষে, এটা হচ্ছে তোমার একটা বোল্ট লাইন, আমাদের বইয়ের একটা বোল্ট লাইন হচ্ছে
লাইসোসোম আর লাইসোসোম একই, হ্যাঁ এটা হচ্ছে তোমার উচ্চারণ ভেদে এক এক রকম হয়, আমিও আসলে ঠিক জানি না যে কখন লাইসোসোম ইউজ করব আর কখন লাইসোসোম ইউজ করব। আচ্ছা বলো, প্রাণীর কিডনি এবং লিভার কোষে কোনটি অধিক থাকে? এইটাই হচ্ছে সেই প্যারক্সিসোম, ঠিক আছে, এটাই কি, হ্যাঁ স্টেবিলাইজার, আচ্ছা স্টেবিলাইজারের কথা বলি না, সরি স্টেবিলাইজার হচ্ছে গঠন করে, ঠিক কথা। আচ্ছা হ্যাঁ লাইসোজোম আর লাইসোজোম একই, ঠিক আছে, সো প্যারক্সিসোম। ওকে দেখো তাহলে এই প্যারক্সিসোম এবং এইটা গেল কি, এটা হচ্ছে প্রাণীর কিডনি এবং লিভার কোষে অধিক থাকে। তাহলে গ্লাইঅক্সিসোমের কাজটা কি? গ্লাইঅক্সিসোম যে কাজটা করে সে হচ্ছে অধিক পরিমাণে স্নেহ, অধিক পরিমাণে কি স্নেহ জাতীয় বা স্নেহ বিদীর্ণ বা আমরা বলতে পারি কি স্নেহ বিপাকের এনজাইম ধারণ করে, স্নেহ বিপাকের এনজাইম ধারণ করে, স্নেহ বিপাকের এনজাইম ধারণ করে। এটা কার কাজ? এটা হচ্ছে আমাদের, এটা কার কাজ বলো? এটা হচ্ছে আমাদের গ্লাইঅক্সিসোমের কাজ, ঠিক আছে। তাহলে প্যারক্সিসোম কি? প্যারক্সিসোম হচ্ছে আমাদের কিডনি এবং লিভার কোষে অধিক থাকে, আর গ্লাইঅক্সিসোম হচ্ছে স্নেহ বিপাকের এনজাইম ধারণ করে। তাহলে প্যারক্সিসোম কি করে বলো তো? প্যারক্সিসোম যে কাজটা করে সেটা হচ্ছে সে সঞ্চয়ী এনজাইম ধারণ করে। কি ধারণ করে? সঞ্চয়ী এনজাইম ধারণ করে, সঞ্চয়ী এনজাইম ধারণ করে, ঠিক আছে, সঞ্চয়ী এনজাইম ধারণ করে। তো এরকম করে তোমাদের শেষ মুহূর্তে আমি কিন্তু তোমাদেরকে হচ্ছে আজকের ক্লাসটা খুব একটা বেশি তোমাদের অনেকেরই ইন্টারেস্ট লাগবে না, ঠিক আছে, আমি যেটা জানি, কারণ হচ্ছে শেষ মুহূর্তে আমরাও এরকম অনেক ক্লাস করতাম যেটা আসলে শেষ মুহূর্তে ভালো লাগতো না, কিন্তু ভালো না লাগলেও তোমাকে আসলে বুঝতে হবে আমরা আসলে কীভাবে পড়বো, ঠিক না? কারণ হচ্ছে তোমার এই যে আগামী 4 দিন আছে, আল্লাহ আর 4 দিন আছে, আচ্ছা সো এই যে 4 দিন আছে, এই 4 দিনের মধ্যে, এই 4 দিনের মধ্যে তোমার আসলে কি করতে হবে সেইটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। যেমন মনে করো তুমি আজকে তোমার সব ধরনের পড়া শেষ, ইনশাল্লাহ তোমার আজকে পড়া শেষ অথবা কালকে পড়া শেষ, এখন তোমার জাস্ট হচ্ছে এই জিনিসটা ধরবা, এই এমসিকিউগুলো ধরবা, ধরার পরে তুমি জাস্ট এরকম যে প্যারক্সিসোম সম্পর্কে কী জানি লিখে ফেলবা, তুমি হচ্ছে গ্লাইঅক্সিসোম সম্পর্কে কী জানি লিখে ফেলবা, তুমি হচ্ছে লাইসোসোম সম্পর্কে কী জানি লিখে ফেলবা, ইডিওসোম কি লিখে ফেলবা, এরকম করে তুমি জাস্ট, তোমার কিন্তু একবারই দেখার সময় আছে, ঠিক আছে, 3 দিন যাই হোক, সো এই 3 দিনের মধ্যে তোমার একবারই দেখার সময় আছে এবং একবার এরকম করে দেখে যাও, ঠিক আছে। আচ্ছা ডান, এটা গেল। তারপরে হচ্ছে আমাদের স্নেহ পদার্থ বিপাকের এনজাইম ধারণ করে, মাত্রই বললাম কে, আমাদের গ্লাইঅক্সিসোম। ওকে ডান, এইটা অধ্যায় থেকে আমরা হচ্ছে মোটামুটি এমসিকিউ সলভ করে ফেলছি। আমরা হচ্ছে এখন আমাদের পরবর্তী অধ্যায়টা চলে যাব। দেখো কোষ বিভাজন, কোষ বিভাজনের ক্ষেত্রে আমাদের ইন্টারফেস পর্যায়ের নিউক্লিয়াসটাকে আমরা কি বলতেছি? ইন্টারফেস পর্যায়টাকে আমরা কি বলতেছি? ইন্টারফেস পর্যায়ের নিউক্লিয়াসকে আমরা কি বলি? এই প্রশ্নটা কিন্তু আশা করি সবাই পারবা, অ্যান্সারটা করো তো। তিলোত্তমা মন্দিরা 1200 এমসিকিউ এর পিডিএফ হচ্ছে আমাদের পেইড ব্যাচে অলরেডি আমাদের টেলিগ্রাম অ্যাপস সব জায়গায় দিয়ে দেওয়া হয়েছে, তুমি যদি আমাদের সাথে যুক্ত হও তাহলে সেখানে পেয়ে যাবা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিজ্ঞান ক্লাস, জীববিজ্ঞান এর এমসিকিউ সলভ করতেছি আমরা, ঠিক আছে। ওকে আচ্ছা দেখি অনেকেই অ্যান্সারটা করতেছে, হ্যাঁ অ্যান্সারটা করো, একটু দ্রুত অ্যান্সারটা করো। বি নাম্বার, হ্যাঁ আমাদের ইন্টারফেস অবস্থায় নিউক্লিয়াসটাকে কি বলে? আমাদের বিপাকীয় নিউক্লিয়াস বলে। এখন তুমি এটা থেকে কিন্তু অনেক কিছুই মনে রাখতে পারো, কিভাবে? কারণ হচ্ছে ইন্টারফেস পর্যায়ে, এই পর্যায়ে আমাদের নিউক্লিয়াসটাকে কি প্রস্তুত হতে হয়। এখন প্রস্তুত কিভাবে হয়? প্রস্তুত হয় এভাবে, আমাদের নিউক্লিয়াসে তখন সিনথেসিস ঘটে, কি ঘটে সিনথেসিস ঘটে। এখন সিনথেসিস ব্যাপারটা কি? সিনথেসিস ব্যাপারটা হচ্ছে আমাদের ডিএনএ থাকে হচ্ছে এরকম একটা, সেখান থেকে কি, সেখান থেকে হয়ে যায় 2টা, ঠিক আছে, সেখান থেকে কয়টা হয়ে যায়? 2টা হয়ে যায়, ওকে, সেখান থেকে কয়টা? 2টা হয়ে যায়। তো এই যে সিনথেসিস ঘটে, এই অবস্থায় কি জিনিসটা বিপাক ঘটতেছে না, এটার চেঞ্জ ঘটতেছে না, বিপাক কথাটার অর্থ হচ্ছে চেঞ্জ ঘটা। সো এই যে চেঞ্জ ঘটা, এই চেঞ্জটা ঘটার জন্য আমরা ইন্টারফেস পর্যায়ে নিউক্লিয়াসকে বলবো হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস, ঠিক আছে। সো এরকম জিনিসপত্রগুলো কিন্তু তোমার আসলে ভুল করার কোনো স্কোপ নাই, ভুল করার কোনো সুযোগ নাই, কারণ কি তুমি এরকম প্রত্যেকটা জিনিস জানো যে আমাদের ইন্টারফেস পর্যায়ে সিনথেসিস দশা আছে, এবং এর সাথে এটাও জানো যে সিনথেসিস দশায় আমাদের সময়কাল কত? সিনথেসিস দশায় আমাদের সময়কাল হচ্ছে 30 থেকে 50%। সো এরকম জিনিসপত্রগুলো কিন্তু আমি তোমাদেরকে ওইরকম করেই দেখানোর ট্রাই করছি বরাবর, একটার সাথে আরেকটা রিলেট করে। গলগি বডির অন্য নামগুলো একটু বলেন না। ওই যে ইডিয়ট লাইলি, তোমার হচ্ছে ইতে হচ্ছে ইডিওসোম, ডিতে হচ্ছে ডিকটাওসোম, আর লাতে হচ্ছে লাইলিতে হচ্ছে লাইপোকন্ড্রিয়া। ওকে আচ্ছা, এখন তোমরা যারা হচ্ছে অনেক ভালো করে পড়ছো তারা কিন্তু জানো যে লাইপোকন্ড্রিয়ার যে তোমার এই যে কি বলে এটাকে ভাস্কুলার বান্ডেল, এটা কোন প্রকৃতির বলো তো? আচ্ছা আমরা একটার সাথে আরেকটা হচ্ছে রিলেট করে পড়ে ফেলি। দেখো আচ্ছা এটা একটু সেট করে নিই তারা, এটার অ্যান্সারটা করো যে সিনথেসিস দশায় কত শতাংশ সময় ব্যয় হয়? সিনথেসিস দশায় কত শতাংশ সময় ব্যয় হয় এটা আমাকে বলো। এটা বলার আগে তোমরা হচ্ছে একই সাথে এটা বলবা যে লাইপোকন্ড্রিয়া, হ্যাঁ লাইপোকন্ড্রিয়ার ভাস্কুলার বান্ডেল কোন প্রকৃতির? লাইপোকন্ড্রিয়ার ভাস্কুলার বান্ডেল কোন প্রকৃতির?
এটা কি হাইড্রোসেন্ট্রিক নাকি হচ্ছে লেপ্টোসেন্ট্রিক? ঠিক আছে, এটা আমাকে বলো, হাইড্রোসেন্ট্রিক নাকি হচ্ছে লেপ্টোসেন্ট্রিক? বলো তো একটু, এটা একটু বলো তো। যারা হচ্ছে রেগুলার আমাদের সাথে যুক্ত আছো তারা কিন্তু আমি জানি এই প্রশ্নটার অ্যান্সার করতে পারবা যে আমাদের মানে লাইপোকন্ড্রিয়ার ভাস্কুলার বান্ডেল নাকি হাইড্রোসেন্ট্রিক নাকি হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। বলো তো একটু এটা। হ্যাঁ, এটা হচ্ছে 30 থেকে 50%। এবং এটা মনে রাখার জন্য কিন্তু তোমাদেরকে একটা এখানে ট্রিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে যে আমরা এটা মনে রাখবো এরকম করে যে 34, তারপরে হচ্ছে 35, তারপরে হচ্ছে কি 36। তো 36কে আমরা হচ্ছে শেষে গিয়ে 3 দিয়ে ভাগ করবো। তো 34 মানে হচ্ছে 30 থেকে 40, 30 থেকে 40 মানে কি আমাদের প্রথম যে দশাটা সেটা কি আমাদের গ্যাপ 1 দশা। তারপরে আমরা বলছি 35, 35 মানে কি 30 থেকে 50, এটা কোনটা, এটা হচ্ছে দ্বিতীয় দশা মানে সিনথেসিস। এবং এটাকে যদি ভাগ করি কত আসে 12, তাহলে 10 থেকে 20%। এটা কোথায়, এটা হচ্ছে আমাদের G2। ঠিক আছে, এটা কোথায় G2। ওকে, লেপ্টোসেন্ট্রিক না হাইড্রোসেন্ট্রিক? হ্যাঁ, সবাই হচ্ছে অ্যান্সারটা করে দিয়েছে আমাদের হাইড্রোসেন্ট্রিক। লেপ্টোসেন্ট্রিক এই লেপ্টোসেন্ট্রিক বলছি না, লেপ্টোসেন্ট্রিক হচ্ছে দুইটা। কে কে? ড্রাসিয়ানা এবং ইয়াক্কা, ড্রাসিয়ানা এবং ইয়াক্কা। ঠিক আছে, এই দুইটা জাস্ট হচ্ছে আমাদের কি ইয়াক্কা, আচ্ছা WCA, হ্যাঁ, এই দুইটা হচ্ছে আমাদের লেপ্টোসেন্ট্রিক। এছাড়া আমাদের হাইপোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে সেলাজিনেলা, তারপরে টেরিস, এরা কি, এরা হচ্ছে আমাদের হাইড্রোসেন্ট্রিক। ওকে, সো একটার সাথে রিলেট করে তুমি যখন এই অ্যান্সারগুলো করতে পারতেছো, এই যারা অ্যান্সার করতে পারতেছে আমি তো তাদেরকে অলরেডি হচ্ছে শুধু চান্স দেখতেছি না, তোমাদের ক্ষেত্রে কিন্তু আমি শুধু চান্স দেখি না, এটা আমি দেখি হচ্ছে অনেক ভালো নার্সিং ইনস্টিটিউটে চান্স। ঠিক আছে, সো তোমরা হচ্ছে প্রত্যেকটা এরকম একটার সাথে আরেকটা রিলেট করে, শুধুমাত্র বায়োলজি না, সবগুলো অধ্যায় বা সবগুলো চ্যাপ্টার এরকম একটার সাথে একটা রিলেট করে পড়া শুরু করে দাও। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে সবাই কিন্তু এটার অ্যান্সার করে দিয়েছে আলহামদুলিল্লাহ, যে সেটা হচ্ছে 30 থেকে 50। ওকে ডান, এটা আমরা ক্লিয়ার করলাম। এখান থেকে আমরা আরেকটা এমসিকিউ দেখব। এই যে এই প্রশ্নটার এমসিকিউটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে মানে কনফিউজিং একটা এমসিকিউ। ঠিক আছে, এটা কি আমাদের জীবনের সব থেকে কনফিউজিং একটা এমসিকিউ? এটা কি আমাকে কেউ বলতে পারবা? আমি টেলিগ্রামে আজকে যেটা লিখে দিছি ওইটা কেউ কপি করবো না, ওইটা বাদে কেউ আমাকে বলো যে এটা তোমরা মানে এখন কি বুঝছো যে কোন পর্যায়ে স্পিন্ডল তন্তু বিলুপ্ত হয়? ঠিক আছে, ওইটার রিলেটেডই একটা জিনিস, কোন পর্যায়ে স্পিন্ডল তন্তু বিলুপ্ত হয় বলো। এবং এটা কিন্তু বাংলাতে দেয়া আছে, এটা কিন্তু কি বাংলাতে দেয়া আছে। লেপ্টোটা হচ্ছে ড্রাসিয়ানা এবং ইয়াক্কা। ঠিক আছে, ওই যে শাম্মী কিন্তু অ্যান্সার করে দিয়েছে তোমার এটা, এটা বলো। হ্যাঁ, দেখি অন্তঃপর্যায়, অন্তঃপর্যায়, রাইট। এটা কিন্তু কি, এটা কিন্তু হচ্ছে আমাদের অন্তঃপর্যায় বা কি টেলোফেজ পর্যায়ে স্পিন্ডল তন্তুটা বিলুপ্ত হওয়া শুরু করে। তাহলে আমাকে বইলা ফেলো যে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় কোন পর্যায় থেকে, বা স্পিন্ডল তন্তু সৃষ্টি হওয়া শুরু করে কোন পর্যায় থেকে? প্রোফেজ নাকি প্রোমেটাফেজ? আদ্য পর্যায় নাকি হচ্ছে প্রাক মধ্য পর্যায়? হ্যাঁ, বাংলায় বলতে বলছি এটা। এটাও বলে ফেলো যে স্পিন্ডল তন্তু আমাদের বা স্পিন্ডল যন্ত্র এটা সৃষ্টি হওয়া শুরু করে কোন থেকে। ঠিক আছে, এটা বলতে বলতে তোমাদেরকে একটা ছোট্ট টপ দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের এই যে স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু এটা আসলে সৃষ্টি করতে সাহায্য করে, এটা সৃষ্টি করতে সাহায্য করে আমাদের কোষ কঙ্কাল বা হচ্ছে সাইটোস্কেলিটন। এটা কে বলো? কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটন, কোষ কঙ্কাল, কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটন, এটা একটু মাথায় রাখার ট্রাই করো। ঠিক আছে, মেটাফেজ, এই মেটাফেজ কেমনে? প্রোফেজ, রাইট। প্রোফেজে হচ্ছে স্পিন্ডল তন্তু, আমি বলছি না যে শুরু হয় বলা মানে কি যে আমাদের কোন পর্যায়টাতে সূচনা ঘটে। সো প্রোফেজে হচ্ছে সূচনা ঘটে এবং প্রোমেটাফেজে হচ্ছে এটা সৃষ্টি হওয়া সম্পন্ন হয়। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু একদম সাবধান থাকতে হবে। ঠিক আছে, প্রোমেটাফেজ, এই যে বুঝছিলাম এই ভুলটা করবা। প্রোমেটাফেজে কি আরও একবার কমপ্লিট করে দিচ্ছি, দেখো প্রোফেজ কি, প্রোফেজে হচ্ছে সূচনা, প্রোফেজে হচ্ছে সূচনা। আর আমাদের প্রোমেটাফেজে কি, প্রোমেটাফেজে হচ্ছে কি বলে এটাকে, সৃষ্টি বা সম্পন্ন। ঠিক আছে, ক্লিয়ার কি ব্যাপারটা? হ্যাঁ,
এই যে আশা করি এখন আর ক্লিয়ার হবে, মানে এখন আর সমস্যা হবে না। প্রোফেজে হচ্ছে সূচনা, স্পিন্ডল যন্ত্র বা হচ্ছে স্পিন্ডল তন্তুর সূচনা, এবং প্রোমেটাফেজ পর্যায়ে কি এটার সৃষ্টি বা সম্পন্ন, ঠিক আছে, এবং বিলুপ্ত হয়তো অন্ত পর্যায়ে তোমরা এই অ্যান্সার করছো। ওকে ডান, তাহলে এই অ্যান্সারটা আমরা এমসিকিউ সলভ করে ফেললাম। আরেকটা এমসিকিউ আমরা এখান থেকে সলভ করব, এক সেকেন্ড, সেটা হচ্ছে এই যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত থাকে কোন পর্যায়ে, এই প্রশ্নটার অ্যান্সার তোমরা আমাকে করো। দেখি এই প্রশ্নটার অ্যান্সার তোমরা আমাকে করে ফেলো। ওয়ালাইকুম আসসালাম। এই প্রশ্নটার অ্যান্সার করে ফেলো যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত থাকে কোন পর্যায়ে। দেখি এই প্রশ্নটার হচ্ছে মানে ওই আগেরটার থেকেও বেশি কনফিউজিং। মেটাফেজ বিলুপ্ত থাকে বলছি, ওকে, মেটাফেজ করছে অনেকে, রিয়াদ বলছে টেলোফেজ, সাদিয়া আক্তার বলছে টেলোফেজ, মেটাফেজ। হ্যাঁ, তাহলে এটা নিয়ে কিন্তু তোমাদের আশা করি কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সবাই যেহেতু বলছে তাহলে আরও একবার আমরা হচ্ছে জিনিসটা দেখে ফেলি যে বলছে কি বিলুপ্ত থাকে। সো আমরা কি বলছিলাম যে যদি আমাদের বলে বিলুপ্ত থাকে, বিলুপ্ত থাকে বা হচ্ছে বিলুপ্ত হয়েছে বা হচ্ছে বিলুপ্ত, মানে সম্পূর্ণ বিলুপ্ত যে কোনো কিছুই হোক না কেন, সেটা হচ্ছে আমরা বলবো আমাদের মেটাফেজ। আর যদি বলে যে কোন পর্যায়ে বিলুপ্ত হওয়া শুরু করেছে বা সূচনা বলতেই আমরা হচ্ছে প্রোফেজ বুঝবো। আর বিলুপ্ত হতে থাকে বা হচ্ছে বিলুপ্ত হচ্ছে এই কথা বললে বুঝবো হচ্ছে প্রোমেটাফেজ। এবং যদি আমাদের প্রোমেটাফেজ অপশনে না থাকে তাহলে আমরা অ্যান্সার দেখাবো কোনটা, প্রোফেজ, ঠিক আছে। বিলুপ্ত হলে বিলুপ্ত থাকে হলে মেটাফেজ, আর যদি বিলুপ্ত হলে তাহলে হচ্ছে আমরা লিখবো প্রোফেজ অথবা প্রোমেটাফেজ, যেটা যেখানে থাকে। আচ্ছা সমস্যা নেই, ভুলটাই দেখবো, সঠিকটা তো তুমি বলবাই, প্যারানি। ওকে ডান, তো সবাই হচ্ছে এটার অ্যান্সার করে দিছে। সো এটা নিয়ে হচ্ছে আমরা আঁকাবো, আমরা হচ্ছে কোষ রসায়ন অধ্যায় চলে যাব। চলো কোষ রসায়ন অধ্যায়। দেখছো প্রত্যেকটার এত বড় বড় হচ্ছে যে আমাদের হচ্ছে তৃতীয় পর্যায়ে মানে তৃতীয় অধ্যায়ে যেতে বেগ পেতে হচ্ছে। আচ্ছা এই যে দেখো কোনটা বলবো, এই যে বলো কোন মৌলটি হচ্ছে কার্বোহাইড্রেটে অত্যাবশ্যকীয়ভাবে উপস্থিত থাকে না। অর্থাৎ কার্বোহাইড্রেটকে বা কার্বোহাইড্রেট সৃষ্টি হতে হলে কার্বোহাইড্রেট, তৃতীয় অধ্যায়টা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না তোমাদের জন্য, তবুও একদম স্পেসিফিক, ঠিক আছে, একদম স্পেসিফিক বা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ যদি হচ্ছে তোমাকে করে বলে ফেলে সেক্ষেত্রে তুমি হচ্ছে এটা অ্যান্সার করবে, ঠিক আছে। তাহলে বলো কোন মৌলটি হচ্ছে অত্যাবশ্যকীয়ভাবে আমাদের কি থাকে না, অত্যাবশ্যকীয় হচ্ছে ইসে কার্বোহাইড্রেটে অবস্থান করে না, কোন মৌলটি। ওকে সবাই কিন্তু বলে ফেলছে নাইট্রোজেন। কারণ কি আমরা জানি যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে অবস্থান করে কে, শুধুমাত্র CH এবং O, ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের অত্যাবশ্যকীয়, নাইট্রোজেনের খুব একটা বেশি আমাদের কিন্তু প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন রাইট। তাহলে কোন মৌলটি নাইট্রোজেন দুঃখিত কার্বোহাইড্রেটে অত্যাবশ্যকীয়ভাবে উপস্থিত থাকে না, এবং এটা হচ্ছে অনেকেই হচ্ছে খুব সুন্দর মতো দেখবে যে অত্যাবশ্যকীয়ভাবে উপস্থিত থাকে এবং তখন সে দাগায় আসবে কাকে, কার্বনকে। কিন্তু কার্বনকে দাগালে টিচারও কাটবে না, মানে হচ্ছে মেশিনই হচ্ছে ঠাস করে কেটে দিবে। সো এই ব্যাপারটা কিন্তু খুব সাবধান। ওকে ডান। তারপরে হচ্ছে আমরা একটা প্রশ্ন সলভ করব। এই যে দেখো বলছে কি সবথেকে ক্ষুদ্র কার্বোহাইড্রেট কোনটি, বলো তো সবথেকে ক্ষুদ্র কার্বোহাইড্রেট কোনটি। এই যে দেখো হেক্সোস, তারপরে হচ্ছে টেট্রোস, ট্রায়োস, পেন্টোস, এখানে নাম দেখেই আহা। আচ্ছা তোমরা অ্যান্সারটা দেখো না, এটা বড় স্ক্রিন তো আমি হচ্ছে করতে পারতেছি না। হ্যাঁ চলে আসছে। অন্ধকার এই আগামী 3 দিন যদি ঠিকঠাক না পারো তাহলে হচ্ছে এইটাই হবে আমাদের ভবিষ্যৎ। ট্রায়োস, ঠিক আছে, এটার নাম দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমাদের সবথেকে ক্ষুদ্র কার্বোহাইড্রেটটা হবে ট্রায়োস, ঠিক আছে না, মানে এটা হচ্ছে একটা মনোস্যাকারাইড, এবং মনোস্যাকারাইড হওয়ার কারণে এখানে আমাদের আছে কয়টা, এখানে হচ্ছে হেক্সোজে আছে 6টা, টেট্রাজে আছে হচ্ছে 4টা, তারপরে পেন্টাজে আছে হচ্ছে 5টা, কিন্তু আমাদের ট্রায়োস আছে কয়টা, 3টা। তার মানে আমাদের 3 নাম্বার বা 3 কার্বন বিশিষ্ট ট্রায়োসটা কি সবথেকে ক্ষুদ্র। ওকে ঠিক আছে ডান, সবাই হচ্ছে অ্যান্সারটা করে ফেলছে। ওকে সরছি। আচ্ছা তারপর দেখো কোনটি নন সুগারের উদাহরণ, বলো তো কোনটি নন সুগারের উদাহরণ। আমরা একটু এখানে চলে আসি। এই যে আমাদের এই 4টার মধ্যে কোনটা হচ্ছে নন সুগারের উদাহরণ, মানে হচ্ছে সুগার না, বলো এটা বলো নন সুগারের উদাহরণ। ডিপ্লোমার স্টুডেন্টের জন্য উপকার হবে, হ্যাঁ করলে সমস্যা নাই, করতে পারো। বলো এটা বলো, এটা বলছি যে কোনটি নন সুগার, কোনটি হচ্ছে নন সুগারের উদাহরণ, কোনটি নন সুগারের উদাহরণ, মানে হচ্ছে সুগার নয়, নন সুগার কোনটি, নিচের কোনটি নন সুগার।
সেলুলোজ, হ্যাঁ আমরা জানি যে সেলুলোজ হচ্ছে একটা রসকসহীন জিনিস এবং এটার মধ্যে কোনো প্রকার স্বাদ নাই। সো এটা আমরা একদম নিশ্চিন্তভাবে অ্যান্সার করতে পারবো সেলুলোজ। এবং তোমরা হচ্ছে হয়তোবা অবাক হচ্ছে যে এইখানে আমরা আসলে এরকম প্রশ্ন বা এত সহজ প্রশ্ন কেন ইনক্লুড করছি, কারণ আমাদের কোষ রসায়ন অধ্যায়টা এত বেশি কঠিন যে তোমাদের জন্য ওই কঠিন টাইপ প্রশ্নগুলো আসবে না। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, এই মানে আমরা যে কটা দিছি এর মধ্যে থেকে একটা না একটা কমন পড়বে ইনশাল্লাহ, এটা নিশ্চিত আমি, ঠিক আছে। সো নন সুগারের উদাহরণ হচ্ছে সেলুলোজ। ওকে ডান, এটা নিয়ে আর হচ্ছে খুব একটা বেশি সময় নষ্ট করবো না। আমরা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা সেটা কি বলতো, আমাদের অণুজীব চ্যাপ্টারে চলে যাব, ঠিক আছে। অণুজীব চ্যাপ্টারের মধ্যে আমাদের প্রথম প্রশ্নটা চলে আসছে যে সংক্রমণ ক্ষমতাযুক্ত ভাইরাসকে আমরা কি বলি। সংক্রমণ ক্ষমতাযুক্ত ভাইরাসকে আমরা কি বলি বলতো। সংক্রমণ ক্ষমতাযুক্ত, ক্ষমতা যদি থাকে তাহলে সেই ভাইরাসটাকে আমরা কি বলতে পারবো। 1200 এমসিকিউ, এটা কি বিএসসিদের? 1200 এমসিকিউর মধ্যে 900 এমসিকিউ হচ্ছে বিএসসিদের এবং বাকি 300 এমসিকিউ কি, বাকি 300 এমসিকিউ হচ্ছে আমাদের ডিপ্লোমাদের জন্য, ঠিক আছে। বলো এটা ভিরিয়ন, হ্যাঁ ভিরিয়ন। তাহলে আমাকে তোমরা বলে ফেলো যে সংক্রমণ ক্ষমতা মুক্ত মানে হচ্ছে সংক্রমণ ক্ষমতা নেই এমন ভাইরাস কোনটা, সংক্রমণ ক্ষমতা নেই এমন ভাইরাস কোনটা বলো তো। দেখো আমাদের এইখানে এই যে ভিরিয়ন, ভিরিয়ন থেকে কিন্তু আমাদের যে ভয় পাওয়ার জন্য ভও আছে, অন্ত্যেষ্টিয় অধ্যেয় আছে। সো ভয় থেকে আমরা মনে রাখবো, আমরা যখন কোনো একটা কিছু ভাইরাস যদি সংক্রমণ করে তাহলে কি সেটাকে আমরা ভয় পাবো না। সো ভয় পাওয়ার জন্য আমাদের এই ভিরিয়নের মধ্যে কিন্তু ভও আছে, অন্ত্যেষ্টিয় অধ্যেয় আছে। সো ভয় পাবো কাকে, ভিরিয়নকে। সো সংক্রমণ ক্ষমতাযুক্ত ভাইরাস কোনটা হবে, আমাদের ভিরিয়ন হবে। তাহলে আমাদের সংক্রমণ ক্ষমতা নেই এমন ভাইরাসকে আমরা কি বলবো, এমন ভাইরাসকে আমরা বলবো হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। কারণ কি, এই যে নিউ বা হচ্ছে নিউক্লিও, এটা থেকে আমরা বুঝতে পারবো এটা আসলে নিউট্রাল, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের নিউট্রাল বা হচ্ছে এটার মধ্যে কোনো বিশেষ ক্ষমতা নেই, যেটা হচ্ছে তার মানে নেগেটিভ কিংবা পজিটিভ কোনো ক্ষমতাই নেই। সে কি, সে হচ্ছে নিউট্রাল বা হচ্ছে মধ্যস্থ। ওকে, তাহলে আমাদের সংক্রমণ ক্ষমতাযুক্ত ভাইরাসকে আমরা বলতেছি ভিরিয়ন এবং সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে আমরা বলতেছি নিউক্লিও ক্যাপসিড। ওকে ডান, সবাই হচ্ছে অ্যান্সারটা করছে, আলহামদুলিল্লাহ। তারপর দেখো কোনটি গোলাকার ভাইরাস বলো তো, কোনটি গোলাকার ভাইরাস। এবং এটার জন্য আমি তোমাকে হচ্ছে একটা দেখাবো, এই ব্যাখ্যা দেখাবো। বলো কোনটি গোলাকার ভাইরাস, বলো তো কোনটা গোলাকার ভাইরাস। অ্যান্সারটা করো, আমি পানি খাই। আইকিএমবি বলছে কে? হ্যাঁ পোলিও। দেখো আচ্ছা, এই যে দেখো ভাইরাসের আকৃতি অনুযায়ী আমরা হচ্ছে শ্রেণী বিভাগ করছি, ঠিক আছে। এই যে দেখো দণ্ডাকার, নামের মাঝখানে এম থাকে, যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে টিএমভি, নামের মাঝখানে এম আছে, তার মানে তোমার মনে করো দণ্ডাকার হলে তার মধ্যে একটা বড় এম থাকবে। এটার মধ্যে দুইটা লম্বাকার দণ্ড আছে না, এই একটা দণ্ড, এই একটা দণ্ড, দুইটা দণ্ড। সো বড় আকারের এম থাকলে সে কি, সে হচ্ছে আমাদের একটা দণ্ডাকার ভাইরাস। সো টিএমভি, মামস, তারপরে হচ্ছে এরপরে আসবে কি, এরপরে হচ্ছে গোলাকার। গোলাকারের ক্ষেত্রে কি, নামের মাঝখানে বর্ণ লম্বা একটা আই আকৃতির থাকবে, ঠিক আছে, একটা লম্বা আই আকৃতির বর্ণ থাকবে। এক সেকেন্ড দাঁড়াও, এটা ই করে নেই, হ্যাঁ। এরপর দেখো এই যে ওকে, সো এটার মধ্যে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে ডেঙ্গুর নাম দিয়ে মনে রাখবো যে ডেঙ্গু হচ্ছে গোল, ঠিক আছে। ডেঙ্গুর মধ্যেও হচ্ছে আমাদের কি আছে, আই আছে। টিএমবি ভাইরাস সর্বপ্রথম কে আবিষ্কার করেন, ওই যে আমাদের WM স্টেনলি, উনি হচ্ছে প্রথমবারের মতো ওই জিনিসটাকে ওয়েলডেয়ার স্মিথ ওয়েস্টেনলি, তিনি হচ্ছে সর্বপ্রথম ওইটাকে প্রত্যক্ষ করেন। পরবর্তীতে ওইটাকে বিভিন্ন বিজ্ঞানী হচ্ছে মানে নিষ্কাশন, তারপরে হচ্ছে ছাঁকন ইত্যাদি ইত্যাদি পরীক্ষার মাধ্যমে বের করছেন, ঠিক আছে। আচ্ছা গেল এটা। সো ডেঙ্গু, এটা থেকে মনে রাখবো ডেঙ্গু হচ্ছে গোল। এই যে দেখো একটা বড় এল আছে, তারপরে একটা বড় আই আছে, তারপরে এইচআইভির বড় একটা আই আছে। তো আমাদের গোলাকারের ক্ষেত্রে কি, বড় একটা আই থাকবে, ঠিক আছে, বড় একটা আই থাকবে। তারপরে দেখো আমাদের ব্যাঙাচি আকৃতির সবাই হচ্ছে টি ভাইরাস, এটা খুব একটা বেশি কাহিনী নেই। T2 ভাইরাস, তারপরে T4 T6 এবং ডিম্বাকারের মধ্যে কে আছে, ইন্ডিকা, ঠিক আছে। ইন্ডিকা পেইন্ট আছে না, ওই যে আমরা হচ্ছে আগে ইন্ডিয়ান বিভিন্ন টিভিতে দেখতাম ইন্ডিকা পেইন্টের নাম একটা এই। সো হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা কি ডিকা হচ্ছে ডিম্বাকার, ওকে। আইএনএ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ডিকাতে হচ্ছে ডিম্বাকার, ক্লিয়ার। সো ওয়েলডেন মেয়ার স্মিথ হবে একটা কিছু, ওকে ডান, ক্লিয়ার। সো এই হচ্ছে মোটামুটি এই পর্যন্ত পড়লে তুমি হচ্ছে মানে যদি তোমার এই টাইপ প্রশ্ন আসে তাহলে এইগুলোর মধ্যে থেকে একটা চলে আসবে। আশা করি তোমরা এই জিনিসটা হচ্ছে মাথায় রাখা ট্রাই করবা। ডান, তাহলে পোলিও ভাইরাস অ্যান্সারটা করে ফেলছি। এরপরে এটা থেকে আমরা হচ্ছে আরেকটা প্রশ্ন সলভ করব। এই যে দেখো এটা বলছে কি, কোন রোগের টিকা ভাইরাস দ্বারা তৈরি হয় না। মানে এখানে যেগুলো আছে সবাই হচ্ছে ওই নিজস্ব ভাইরাস দিয়ে তৈরি হয়, কিন্তু এখানে একটা টিকা আছে যেটা হচ্ছে ভাইরাস দ্বারা তৈরি হয় না। বলো তো, ভাইরাস দ্বারা তৈরি হয় না, একটু বলো।
তাসনুভা হোসাইন, তুমি কি আমাদের পেইড কোর্সের বা হচ্ছে আমাদের কোর্সের অন্তর্ভুক্ত তোমার তুমি? হ্যাঁ, স্টেনলি হচ্ছে এই কাজটা করছিল। তিনি হচ্ছে তামাক পাতা থেকে এটাকে কি বলতে পারি আমরা, নিষ্কাশন করছিল। ঠিক আছে। হ্যাঁ, এই যে একজন হচ্ছে অ্যান্সার করছে, ঋতু সরকার অ্যান্সার করছে, ডিপথেরিয়া, ভোরের পাখি, অভিজিৎ। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে ডিপথেরিয়া। ঠিক আছে। কোন রোগের টিকা হচ্ছে ভাইরাস দ্বারা তৈরি হয় না, সেটা হচ্ছে আমাদের ডিপথেরিয়া। আমরা একটু ব্যাখ্যাটার দিকে চলে আসি। দেখো ব্যাখ্যাটা তোমরা এখান থেকে দেখবা যে এই যে দেখো, ডিপথেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সো ব্যাকটেরিয়া ঘটিত রোগ হওয়ার কারণে এই রোগের যে ভ্যাকসিন বা টিকা ব্যাকটেরিয়া দ্বারা তৈরি করা হয়। খুবই সিম্পল, খুবই সহজ একটা কথা, ঠিক না? সো এই জায়গাগুলো হচ্ছে আমাদেরকে একটু ক্লিয়ার থাকতে হবে যে আমাদের কোনটা আসলে ভাইরাস ঘটিত রোগ এবং কোনটা আসলে কী ঘটিত রোগ, আমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ওকে, ক্লিয়ার। বাকিগুলো হচ্ছে ভাইরাস দ্বারা হয় বা বাকিগুলো হচ্ছে আক্রান্তই হয় ভাইরাস দ্বারা। ওকে, ডান। তার মানে এটার ক্ষেত্রে আমাদের ভাইরাসের কথাটা আসবেই না, কারণ তারা কি, তারা হচ্ছে তৈরি হচ্ছে ভাইরাস থেকে। আচ্ছা, গেল এটা। তারপর এখানে বেশ কিছু এমসিকিউ আছে, এগুলো হচ্ছে আমরা আপাতত করতেছি না। তোমরা কিন্তু হচ্ছে এখান থেকে সব থেকে বেশি হচ্ছে জনক পড়বা, ঠিক আছে? যারা হচ্ছে ডিপ্লোমা অনেকে আমাদের এখানে আসো, এই যে অনুজীব চ্যাপ্টার থেকে জনকের নামগুলো হচ্ছে সব থেকে বেশি পড়বা। তোমাদের জন্য জনক চ্যাপ্টারটা বেশি লাগবে, ঠিক আছে? তামান ইসলামের এই দেখতেছি, সমস্যা নাই। 1200 এমসিকিউ শুধুমাত্র আমাদের পেইড ব্যাচে, ঠিক আছে? আমাদের পেইড ব্যাচে থাকলে তুমি হচ্ছে 1200 এমসিকিউ অলরেডি পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, ডান। আমরা একটু সামনে আগাবো। আমরা হচ্ছে এই যে দেখো, এই জিনিসটা তোমরা আমাকে বলবা যে পোষক দেহে বা যেই আমাদের হোস্ট সেল, এই হোস্ট সেলে যুক্ত হতে ব্যাকটেরিয়ার কোষঝিল্লিতে কি অবস্থান করে বা ব্যাকটেরিয়ার কোষঝিল্লি কি ধারণ করে, ঠিক আছে? ব্যাকটেরিয়ার কোষঝিল্লি কি ধারণ করে, যেটা থেকে আমরা হচ্ছে আমাদের যে পোষক কোষ বা হচ্ছে হোস্ট, সেখানে আমরা আমি যদি ব্যাকটেরিয়া হই, আমরা হচ্ছে সেখানে আক্রমণ করতে পারবো। কোনটা থেকে কি থাকে এখানে? ফ্লাজেলা থাকে নাকি পিডি থাকে নাকি কোষ প্রাচীর থাকে নাকি ক্যাপসিউল থাকে? এটা আমাকে বলো, দ্রুত অ্যান্সার করো এটা। হ্যাঁ, উদ্ভিদ বিজ্ঞানে অণুজীব। আচ্ছা, অনেকে কিন্তু অ্যান্সারটা করে ফেলছে, সবাই এটা জানে মোটামুটি। হ্যাঁ, তোমাদের তো প্রিপারেশন ভালো, তোমরা এত ভয় পাইতেছো কেন বলো তো আমারে? দুই একজন বাদে হচ্ছে কেউ ভুল উত্তর করতেছো না, সবাই হচ্ছে সঠিক উত্তর করতেছো। পিলি, হ্যাঁ, এটা হচ্ছে আমরা এই অধ্যায় এর পরে মানে এটা শেষ করে আমরা হচ্ছে তোমাদের বেশ কিছু মানে তোমাদের যদি কিছু জানার থাকে সেটা আমরা হচ্ছে এই করবো, প্যারান। পিলি, হ্যাঁ, সবাই হচ্ছে অ্যান্সারটা করে ফেলছে। পিলি, যে পোষক দেহ যুক্ত হতে আমাদের ব্যাকটেরিয়ার কোষঝিল্লিতে কি থাকে? পিলি থাকে। এই যে পি ফর পিলি, পি ফর হচ্ছে প্রিক বা বিদ্ধ করা। সো পিলি দ্বারা ব্যাকটেরিয়ার পোষক কোষের সাথে যুক্ত হয়। সো এটা কিন্তু হচ্ছে মনে রাখা খুব একটা বেশি টাফ না আমাদের ক্ষেত্রে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তোমরা যারা অলরেডি পড়ে ফেলছো দেখছো যে হ্যাঁ, সব সলভ সহকারেই দেয়া আছে। তুমি হচ্ছে যুক্ত হয়ে গেলে তুমি হচ্ছে আমাদের এরকম সবগুলা এমসিকিউ সলভ আকারে পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, গেল। এরপরে হচ্ছে আমরা আরেকটা প্রশ্ন এমসিকিউ সলভ করব। এই যে দেখো, এক সেকেন্ড। এই যে দেখো, এই জায়গাটা হচ্ছে অনেক সময় নিয়ে আমি হচ্ছে এটা মনে আছে, আমি হচ্ছে এটা ফজরের নামাজের পরে এটা হচ্ছে ই করছিলাম। দেখো, প্লাজমোডিয়াম ভিভেক্সের সুপ্তিকাল কতদিন, ঠিক আছে? এই অধ্যায়টা বলো, এই অধ্যায়টা বলো, দুঃখিত, এই প্রশ্নটা বলো যে প্লাজমোডিয়াম ভিভেক্সের সুপ্তিকাল কতদিন। এটা মানে মনে রাখার জন্য বেশ ইন্টারেস্টিং একটা জিনিস এখানে আমি অ্যাড করছি। আশা করি তোমরা হচ্ছে এটা পড়ার পরে আর ভোলার কথা না। জিকেতে টেনশন, জিকে, আমি জিকের লোক না, আমি খুবই দুঃখিত যে জিকে সম্পর্কে তোমাকে কিছু বলতে পারলাম না। ওকে, 12 থেকে 20 দিন, 12 থেকে 20 দিন, হ্যাঁ আমি জানি যে এটা মোটামুটি সবাই জানে। সো এইটার জন্য আমরা হচ্ছে একটা জিনিস দেখছি, দেখো যে ফাটা পড়া রোদে 11তম ওভারে 16, ভাবি মাঠ থেকে চলেই যায়। মানে হচ্ছে আমাদের একটা ক্রিকেট ম্যাচ খেলতেছি। সো এটা দেখা গেছে আমাদের হচ্ছে অনেক রানের টার্গেট, কিন্তু 11তম ওভারে এসে আমরা দেখতেছি মাত্র 16 রান হয়েছে। তো ভাবতেছি যে মাঠ থেকেই চলে যাব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এটা থেকে আমরা কি মনে রাখবো? দেখো, এই যে ফাটা পোড়া। তো ফাটা পোড়া মানে কি? ফতে হচ্ছে ফ্যালসিপোরাম, আর তাতে হচ্ছে 8, আর পড়াতে হচ্ছে 15। তার মানে আমাদের ফ্যালসিপোরাম, আমাদের প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম, এটা হচ্ছে 8 থেকে 15 দিন। কত থেকে? 8 থেকে 15 দিন। আশা করি এটার ভুলে যাওয়ার কোনো সুযোগই নেই, তুমি চাইলেও ভুলতে পারবা না। তারপরে দেখো 11তম ওভারে থেকে মনে রাখবা কি? 11তম, তারপরে হচ্ছে ওভার থেকে মনে রাখবা কি? আমাদের প্লাজমোডিয়াম ওভ্যালি। সো ওভ্যালি 11 থেকে 16 দিন, 11 থেকে কি 16 দিন, 11 থেকে 16 দিন, তাহলে কে? আমাদের ওভ্যালি। আচ্ছা, আরে মানে আমি ভাবতেছি আমি ভাবতেছি যে মাঠ থেকে চলে যাব। আচ্ছা, তারপর দেখো ভাবি থেকে আমরা কি মনে রাখবো? ভাতে হচ্ছে ভিভেক্স, আর বতে হচ্ছে 12, বতে হচ্ছে 20। তাহলে 12 থেকে 20 দিন হচ্ছে আমাদের ভাবি বা হচ্ছে ভিভেক্স। মাঠ থেকে চলে যাই, প্লাস 8, আর হচ্ছে মতে কি? ম্যালেরিয়া, 8 হচ্ছে কি? 18, মাঠে হচ্ছে এটা আমরা পাইতেছি, ঠিক আছে? তাহলে চলেতে 40, তাহলে 18 থেকে 40 দিন। এটা কার? এটা হচ্ছে আমাদের কার? আমাদের প্লাজমোডিয়াম ম্যালেরির। সো এরপর কি আর ভুলে যাওয়া সম্ভব বলো?
এরপর কি আর ভুলে যাওয়া সম্ভব? আমি তো মনে করি যে এরপর আর চাইলেও তোমার ভুলে যাওয়া সম্ভব না। এবং আমাদের যে নেমোনিকটা কিন্তু অনেক রিলেভেন্ট, যে ফাটা পড়া রোদে 11তম ওভারে রান হয়েছে মাত্র 16 হওয়ার কারণে আমি ভাবতেছি যে মাঠ থেকে চলে যাব, ঠিক না? ওকে, ক্লিয়ার কি না? ক্লিয়ার, ব্যাপারটা কি ক্লিয়ার? এই অংশটুকু ক্লিয়ার আমরা, যে প্লাজমোডিয়াম ভিভেক্সের সুপ্তিকাল কতদিন এটা মনে রাখার জন্য আশা করি আর হচ্ছে কোনো প্যারা নাই। সো এরকম করে আরও অনেকগুলো আছে। আমরা হচ্ছে এগুলো সপ্তম অধ্যায় সব থেকে বেশি করছি, সপ্তম অধ্যায় এরকম অনেকগুলো আছে। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আরও অনেকগুলো এমসিকিউ আছে। তো এই এমসিকিউগুলো তোমরা প্রত্যেকে একদম ধরে ধরে, এবং এই অধ্যায়টা সব থেকে ভালো করে পড়বা, ঠিক আছে? দেখো, ম্যালেরিয়ার মুখ্য পোষক কোনটা? মানে ম্যালেরিয়া যে এটা তো জীবাণু, ঠিক না? এটা কি? এটা হচ্ছে জীবাণু। সো এই জীবাণুটার আগে আমাকে বলো, ম্যালেরিয়া কি ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? বলো তো, ম্যালেরিয়া কি ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? এটা একটু আমাকে অ্যান্সার করো তো। ম্যালেরিয়া কি ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? অ্যান্সার করো এটা। এখান থেকে সেট আপ করতেছি। ওকে, দেখি। ব্যাকটেরিয়া, হ্যাঁ ব্যাকটেরিয়া আসছে, ব্যাকটেরিয়া নিয়ে আসছে। ম্যালেরিয়া একটা জীবাণু, একটা পরজীবী। ম্যালেরিয়া কি একটা পরজীবী, ডিরেক্ট কথা বলতে গেলে এটা কি একটা পরজীবী, ঠিক আছে? এটার হচ্ছে স্পেসিফিক। আমরা এখানে কি পড়ি? ভাইরাস পড়ি, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া পড়ি, তারপরে হচ্ছে আমাদের ম্যালেরিয়া পড়ি। সো স্বাভাবিক না, এটা হচ্ছে একটা অণুজীব বা একটা পরজীবী। সবগুলা কি দুনিয়ার মধ্যে সবই হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়ার অন্তর্ভুক্ত হবে? হ্যাঁ, এই জিনিসটা বোঝা উচিত ছিল তোমাদের, ঠিক না? ম্যালেরিয়া হচ্ছে জাস্ট একটা জীবাণু বা হচ্ছে একটা পরজীবী, ঠিক আছে? এটা হচ্ছে না ভাইরাস, নাকি না হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। ওকে, যাদের যাদের বৃষ্টি হচ্ছে, ও আমি তো এসির মধ্যে, আমার কেন চিন্তা হচ্ছে। আচ্ছা, গেল এটা। সো এটা কি বলছে, যে ম্যালেরিয়ার মুখ্য পোষক যারা হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস দুইটার একটা অ্যান্সার করছে, তাদের সবাইকে একটা করে কিল। সো ম্যালেরিয়ার মুখ্য পোষক কোনটা? মুখ্য পোষক কোনটা বলো তো? বলো বলো, দ্রুত বলো, দেখি দেখি। হ্যাঁ, এই যে সানজানা ভাবছিল, ওয়াসিফা হচ্ছে করছিল। তোমরা আজকে কি মানে পরীক্ষার টেনশন একটু স্লো, নাকি হচ্ছে আমি স্লো? বলো তো একটু দ্রুত। আমি তো হচ্ছে একটু ফাস্ট করতে চাইতেছি, তোমরা স্লো কেন? এই অ্যানোফিলিস মশকি, হ্যাঁ অ্যানোফিলিস মশকি, অবভিয়াসলি এটা হচ্ছে মুখ্য পোষক হচ্ছে মশকি, তারপরে হচ্ছে আমাদের মানুষের শরীরে আসে। সো ম্যালেরিয়া কি? ম্যালেরিয়া হচ্ছে আমাদের একটা জীবাণু বা পরজীবী, এবং এটা কি করে? এটা হচ্ছে আমাদের অ্যানোফিলিস মশকির মুখ্য পোষক। অ্যানোফিলিস মশকির মধ্যে যায়, তারপরে অ্যানোফিলিস মশকি আমাদেরকে কামড় দেয়, তারপরে হচ্ছে আমরা কি ম্যালেরিয়ায় আক্রান্ত হই। ওকে, আচ্ছা ঠিক আছে, ডান, গেল এইটুকু। তারপরে হচ্ছে আমরা এই প্রশ্নটা একটু করো তো, যে ম্যালেরিয়ায় কখন জ্বর আসে? ম্যালেরিয়ায় কখন জ্বর আসে এটা একটু বলো তো, যে ম্যালেরিয়ায় কখন জ্বর আসে? আচ্ছা, আমার গতি একটু স্লো লাগতেছে কেন? কারণ হচ্ছে এটা তোমাদেরকে অ্যান্সার হাইড কইরা তারপরে হচ্ছে এটা উপর নিচ কইরা করতে একটু সময় লাগতেছে। তুমি আমাকে প্রশ্নটার উত্তর দাও, ম্যালেরিয়ায় কখন জ্বর আসে? দ্বিতীয় হচ্ছে মানুষ, মানে গৌণ যেটা আছে সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ। আচ্ছা, তাইলে হচ্ছে আমি তোমাদেরকে ভুল দেখতেছি, সরি। পাইরোজেনের উপস্থিতি, হ্যাঁ পাইরোজেনের উপস্থিতি মুখ্য পোষক। এমএসটি লামিয়া, তুমি হচ্ছে আরেকবার একটু চেক করে দেখো এখানে আমার এই যে জিনিসটা দেওয়ার কারণ কি, ওই যে আমাদের এটা মুখ্য পোষক নাকি হচ্ছে মাধ্যমিক পোষক, এটা তোমার একটু চেক করে দেখো। এজন্যই হচ্ছে এই এমসিকিউটা দেয়া, ঠিক আছে? এজন্যই এই এমসিকিউটা দেয়া, যে আমাদের এটা মানে মুখ্য পোষক কোনটা আর হচ্ছে মাধ্যমিক পোষক কোনটা, এটা বোঝার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে ম্যালেরিয়ার কখন জ্বর আসে? ম্যালেরিয়া জ্বর আসে তখনই যখন হচ্ছে আমাদের কি হয়, যখন হচ্ছে পাইরোজেনের উপস্থিতি আসে, ঠিক আছে? পাইরোজেনের উপস্থিতিতে আমাদের ম্যালেরিয়ায় জ্বর আসে। সো এটা হচ্ছে খুব সহজ একটা এমসিকিউ ছিল, আশা করি তোমরা হচ্ছে এটা ভুল করবা না। আচ্ছা, গেল। এরপর দেখো শৈবাল এবং ছত্রাক। শৈবাল এবং ছত্রাক অধ্যায়টা আমাদের জন্য খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, তবু একটু দেখি যে শৈবাল বিষয়ে স্টাডি করাকে আমরা কি বলতে পারি। শৈবাল বিষয়ে স্টাডিকে আমরা কি বলতে পারি বলো? বইয়ে মানুষ, এটা মাধ্যমিক। আপু তুমি একটু ভালো করে দেখো, এটা হচ্ছে মাধ্যমিক। মুখ্য, মুখ্য মানে হচ্ছে যেটা প্রথমে, মুখ্য হচ্ছে আমাদের অ্যানোফিলিস। তোমাকে ম্যালেরিয়া নিজে এসে তো কামড় দিবে না, ঠিক না? ম্যালেরিয়া হচ্ছে কি,
ম্যালেরিয়া ভাইরাসও না, ব্যাকটেরিয়াও না, ম্যালেরিয়া হচ্ছে একটা পরজীবী, ঠিক আছে, ম্যালেরিয়া হচ্ছে একটা পরজীবী। আচ্ছা, সবাই অ্যান্সার করে ফেলছে যে শৈবাল এবং ছত্রাক হচ্ছে ফাইকোলজি। তাহলে মাইকোলজিকে বলো তো, মাইকোলজিকে? শৈবাল এবং ছত্রাক যদি হয় ফাইকোলজি, তাহলে মাইকোলজিকে? কই ক্লাস শেয়ার করা যাচ্ছে তো? তুমি একটু চেক করে দেখো। ফাইকোলজি PHY, এই খাদিজা বেগম, PHYতে হচ্ছে ফাইকোলজি হয়। ছত্রাক, রাইট, ছত্রাক হচ্ছে আমাদের কি তাহলে? মাইকোলজি। ওকে, ঠিক আছে, ডান। আমরা কি অ্যান্সারটা ঠিক করছি? হ্যাঁ, অ্যান্সারটা আমরা ঠিক করছি। এই যে ছত্রাক সম্পর্কিত বিজ্ঞানকে আমরা বলি মাইকোলজি, কোষ সম্পর্কিত বিদ্যাকে বলি সাইটোলজি, এবং টিস্যু সম্পর্কিত বিদ্যাকে আমরা বলি হচ্ছে হিস্টোলজি। ওকে, আচ্ছা ঠিক আছে, ডান। আচ্ছা, এটা বলো, পাথরের গায়ে জন্মানো শৈবালকে? তোমাদের কিন্তু মানে এই যে কিছু কিছু অধ্যায় আছে, যেই অধ্যায়গুলো থেকে মানে যেগুলো আসবে ওইটাই প্রশ্নই তোমাদেরকে দেয়া, অতিরিক্ত কোনো প্রশ্ন দেয়া নেই। অতিরিক্ত প্রশ্ন দেয়া আছে প্রথম অধ্যায়ে, তারপরে হচ্ছে নবম অধ্যায়ে, তারপরে হচ্ছে তোমার সপ্তম অধ্যায়ে, এই সব অধ্যায়ে হচ্ছে অতিরিক্ত প্রশ্ন দেয়া আছে। বাট এই অংশগুলোতে তোমার একদম এক্সাক্ট প্রশ্নগুলো দেয়া আছে, মানে প্রশ্ন যদি আসে এইখান থেকে আসবে, না আসলে আসবে না, এরকম আর কি। ওকে, হ্যাঁ, বেন্থিক। বেন্থিক, পাথরের গায়ে জন্মানো শৈবালকে আমরা বলি হচ্ছে বেন্থিক, ঠিক আছে। এবং এটা হচ্ছে একটা বেশ ভালো প্রশ্ন। আচ্ছা, পাথরের গায়ে হচ্ছে, তাহলে আমাকে বলো তো লিথোফাইটকে? যদি আমাদের বেন্থিক হয় পাথরের গায়ে জন্মানো, তাহলে লিথোফাইটকে বলো তো একটু। লিথোফাইট, বেন্থিক যদি হয় পাথরের গায়ে, বেন্থিক যদি হয় পাথরের গায়ে, তাহলে আমাকে বলো তো লিথোফাইটকে? দ্রুত বলো, বেন্থিক যদি হয় পাথরের গায়ে তাহলে লিথোফাইটকে? লিথোফাইটকে বলো। এই পিডিএফটা যদি তুমি হচ্ছে আমাদের, এই পিডিএফটা যদি তুমি হচ্ছে আমাদের পেইড কোর্সে থাকো, তাহলেই হচ্ছে তুমি করতে পারবা। হ্যাঁ, লিথোফাইট হচ্ছে পাথরের গায়ে, ঠিক আছে, লিথোফাইট হচ্ছে পাথরের গায়ে, এবং বাইরের পরিবেশে হচ্ছে আমাদের বেন্থিক, ঠিক আছে, বাইরের পরিবেশে হচ্ছে বেন্থিক। এই যে দেখো, আমরা হচ্ছে এখানে দেখতে পাবো, এই যে পাথরের গায়ে জন্মানো শৈবালকে হচ্ছে লিথোফাইট বলে। এবং শৈবাল হচ্ছে যদি পানির নিচে আবদ্ধ থাকে, মানে হচ্ছে পরিবেশের সাথে থাকে, সেক্ষেত্রে তাকে আমরা বলবো হচ্ছে বেন্থিক। এখন যদি এই প্রশ্ন এরকম করে ভুল করি, সবাই একসাথে বলতেছি বেন্থিক, কেন? পানির নিচে যদি আবদ্ধ থাকে, মাটিতে আবদ্ধ থাকে, বা জলাশয়ের নিচে থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে বেন্থিক। আর পাথরের গায়ে যেটা জন্মানো, সেটাকে আমরা বলি হচ্ছে লিথোফাইট। পাথর বললেই সেটা বুঝবা কি, সেটা হচ্ছে লিথো। পাথর বললেই সেটা বুঝবা হচ্ছে লিথো, ঠিক আছে। বেন্থিক হচ্ছে পানির নিচে, রাইট। ওকে, এই প্রশ্নটা হচ্ছে অনেকেই ম্যাথস ভুল করছো, সো এই প্রশ্নটা আরও একবার পড়ে ফেলো। যে যখনই বলবে কি যে পাথরের গায়ে জন্মানো শৈবাল, সে হচ্ছে লিথোফাইট। যখন হচ্ছে আমাদের বেন্থিক বলবে, তখন সে কি, সে হচ্ছে আমাদের কি হবে বলো, সে হচ্ছে আমাদের মাটি, মানে পানির নিচে বা জলাশয়ে কোনো একটা কিছুর সাথে আবদ্ধ থেকে যেই শৈবালটা জন্মে, তাকে আমরা বলি হচ্ছে বেন্থিক। সো লিথোফাইট এবং বেন্থিক, এই দুইটার মধ্যে হচ্ছে সব থেকে বেশি সমস্যা হয়, এবং এজন্যই হচ্ছে দুইটা এমসিকিউ বা হচ্ছে দুইটা আমাদের একই এমসিকিউর মধ্যে দেয়া। এবং দেখতে পেলাম যে আসলেই তোমরা কিন্তু আসলে ভুল করছো অনেকেই, ঠিক আছে। সো এই জন্য একটু সাবধান থাকতে হবে এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা পড়তে হবে, ডান। আচ্ছা ঠিক আছে, এর বাইরে কিন্তু আর নাই, এর বাইরে আর কিছু নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সামনে যাব, এরপরে হচ্ছে আমরা প্রশ্ন আরেকটা সলভ করব। সেটা হচ্ছে এই যে এই প্রশ্নটা হচ্ছে আমার খুব পছন্দের, যে উলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? উলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন, এটা আমাকে বলো তো। এই তিনটার মধ্যে একটা অপশন আছে, এই তিনটার মধ্যে উত্তরটা আছে, বলো। এটা আমাকে বলো তো, যে উলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? পাথর মানে হচ্ছে লিথোফাইট, পানির নিচে হচ্ছে বেন্থিক। হ্যাঁ, এই যে সঞ্জানা সাদিয়ে কিন্তু করছে, গার্ডাল আকৃতি, ঠিক আছে, গার্ডাল আকৃতি। ওকে, অনেকেই হচ্ছে সি অ্যান্সার করছে। কেন সি অ্যান্সার করছে? জিসান, জিসান তুমি সি অ্যান্সার করছো কেন? এই, ও আচ্ছা, লিথোফাইট আগেরটার করছো। আচ্ছা, আমি তোমাদেরকে একটা একটা করে বলবো, তোমরা হচ্ছে আমাকে একটা করে বলবা। যেমন হচ্ছে অয়োডোগোনিয়াম, অয়োডোগোনিয়াম এটা কে বলো তো? অয়োডোগোনিয়াম এটাকে, এটারটা কি হবে? এটার ক্লোরোপ্লাস্টের আকৃতি, আমার মনে হয়, আমার মন বলতেছে যে আমাদের একটা প্রশ্ন থাকবে, যে এই প্রশ্নটা হচ্ছে এই ক্লোরোপ্লাস্টের আকৃতি সম্বন্ধনীয় থাকবে। হ্যাঁ, এটা বুঝছি যে তোমরা সবাই পারছো, উলুথ্রিক্স হচ্ছে গার্ডল আকৃতির, বুঝছি, সমস্যা নেই। এখন এটা বলো অয়োডোগোনিয়ামের, এটা বলো অয়োডোগোনিয়ামের আকৃতি কেমন, বা অয়োডোগোনিয়ামের ক্লোরোপ্লাস্টের আকৃতিটা কেমন হবে, একটু বলো তো আমাকে। হ্যাঁ, উলুথ্রিক্স হচ্ছে গার্ডল। আচ্ছা, এটার জন্য আমি একটা জিনিস বের করছিলাম, এক সেকেন্ড দাঁড়াও, তোমরা হচ্ছে আমাকে অয়োডোগোনিয়ামটা বলো, ততক্ষণে আমি হচ্ছে এটা বের করি, এক সেকেন্ড। আমার ফোনটা আজকে চার্জ নেই, এটা হচ্ছে এই জন্য সামনে রাখতে পারতেছি না।
লেখা হয়নি। আচ্ছা, জালিকাকার, অয়েডোগোনিয়াম জালিকাকার। হ্যাঁ, তাহলে আমাকে একটু বলো তো যে অয়েডোগোনিয়াম যদি জালিকার হয় তাহলে পেয়ালা আকৃতিকার, পেয়ালা আকৃতিকার, পেয়ালা আকৃতির কার, পেয়ালা আকৃতির কার বলো তো একটু তাড়াতাড়ি। ডিপ্লোমাদের একটু হার্ড তো লাগবেই, ঠিক না? ডিপ্লোমাদের তো হার্ড লাগবেই, কারণ এটা তো তোমরা পড়োনি, ঠিক না? আচ্ছা বলো, পেয়ালা আকৃতির, পেয়ালা আকৃতির কার বলো তো, কোনটার ক্ষেত্রে হচ্ছে পেয়ালা আকৃতির হবে, কোন শৈবালের ক্ষেত্রে? ক্যালামাইডোমোনাস। হ্যাঁ, জান্নাতুল জান্নাত কিন্তু অ্যান্সারটা করে দিয়েছে। এটা কি? এটা হচ্ছে ক্যালামাইডোমোনাস। ওকে, আচ্ছা ডান, শেষ। আমরা হচ্ছে এই অধ্যায়টা থেকে চলে যাব, আমরা হচ্ছে সপ্তম অধ্যায়ে চলে যাব। ঠিক আছে, সপ্তম অধ্যায় হচ্ছে আমাদের, দুঃখিত, আমাদের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। দেখো, মসবর্গীয় মানে হচ্ছে ব্রায়োফাইটা এর উদ্ভিদের স্ত্রী জননাঙ্গের নামটা কি, স্ত্রী জননাঙ্গের নাম কি, এটার অ্যান্সারটা করে ফেলো। দেখো এখান থেকে তোমাদের একদম ব্রায়োফাইটা টেরিডোফাইটা কিছু অধ্যায় আছে না তোমাদেরকে হচ্ছে কি পছন্দ না পড়তে, ঠিক না? কিছু অধ্যায় হচ্ছে তোমাদের পছন্দ না, তার মধ্যে একটা হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা। সো ব্রায়োফাইটা টেরিডোফাইটার ক্ষেত্রেও আমরা হচ্ছে সেম কাহিনীই করছি। এখানে তোমার একদম গুরুত্বপূর্ণ যেই এমসিকিউগুলো বা যেই প্রশ্নগুলো প্রয়োজন সেই প্রশ্নগুলোই হচ্ছে তোমাকে এখানে দেয়া আছে। ঠিক আছে, আর্কিগোনিয়াম হচ্ছে অনেকেই অ্যান্সার করছে। আর্কিগোনিয়াম, হ্যাঁ আর্কিগোনিয়াম। তাহলে আমাকে বলো, যদি হচ্ছে স্ত্রী জননাঙ্গের নাম আর্কিগোনিয়াম হয় তাহলে পুরুষ বা পুং স্ত্রী মানে পুং জননাঙ্গের নাম কি হবে? পুংটা কোনটা হবে? পুং জননাঙ্গের নাম কোনটা হবে বলো তো একটু। ক্লাস তো শেয়ার করার কথা, দেখি দাঁড়াও, তুমি এটা বলো, পুং জননাঙ্গের বা মসবর্গীয় উদ্ভিদের পুং জননাঙ্গের নাম কি? ভাই ক্লাস নাকি শেয়ার করা যেতেছে না? ক্লাস নাকি শেয়ার করা যেতেছে না? শেয়ার করা যাচ্ছে না। দেখেন তো, অ্যান্থেরেডিয়াম। হ্যাঁ, সবাই কিন্তু হচ্ছে পুং জননাঙ্গের এটাও অ্যান্সার করে দিছে, এটা হচ্ছে আমাদের অ্যান্থেরেডিয়াম। ওকে ডান, থ্যাংক ইউ। আচ্ছা ডান, তারপরে হচ্ছে আমরা একটু সামনে যাব। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবা যে আমাদের এই যে ব্রায়োফাইটাকে, এটাকে আমরা উভচর উদ্ভিদ কেন বলা হয়, বা এটাকে আমরা উভচর উদ্ভিদ কেন বলি? এটাকে আমরা উভচর উদ্ভিদ কেন বলি, কেউ আমাকে এটা বলতে পারবা? হ্যাঁ, অ্যান্থেরেডিয়াম, রাইট। ওকে ডান, সবাইকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ এটার উত্তর দেওয়ার জন্য। এরপরে হচ্ছে আমাকে 91 নম্বর প্রশ্নটার উত্তর দিবা যে আমাদের যে ফার্নের, এই ফার্নের যে হৃৎপিণ্ডাকার সবুজ গ্যামেটোফাইট, এটাকে আমরা কি বলি, এটার নামটা আমরা কি? হ্যাঁ, পানি প্রয়োজন হয়। আচ্ছা, একটু জোরে বলতে হবে। ওকে দাঁড়াও, হ্যাঁ আমাদের এই ব্রায়োফাইট বা হচ্ছে মশবর্গীয় উদ্ভিদের জীবনের কোনো না কোনো পর্যায়ে হচ্ছে কি প্রয়োজন হয়? পানির প্রয়োজন হয়, হয়তো নিষেকের জন্য প্রয়োজন হয়। সো এই নিষেকের জন্য প্রয়োজন হলে তখন সেটা কি আমাদের পানির প্রয়োজন হচ্ছে, তার মানে একই সাথে সে আমাদের প্রাণ কী বলে এটাকে, ডাঙায়ও তার হচ্ছে প্রয়োজন হচ্ছে, আবার কি আবার হচ্ছে আমাদের যেই পানি এখানেও তার প্রয়োজন হচ্ছে। সো এই জন্য তাকে আমরা বলি হচ্ছে উভচর। না, আজকের ক্লাসের পিডিএফ দিব না, কারণ হচ্ছে আজকের ক্লাসের হচ্ছে এটা আমাদের 200 এমসিকিউর 1200 এমসিকিউর অংশ। ঠিক আছে, ওকে লামিয়াকে অনেক অনেক ধন্যবাদ। প্রোথ্যালাস, হ্যাঁ এটা হচ্ছে প্রোথ্যালাস। ঠিক আছে, ফার্নের যে হৃৎপিণ্ডাকার সবুজ গ্যামেটোফাইট, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে প্রোথ্যালাস। ওকে আচ্ছা ঠিক আছে ডান। দেখো প্রোথ্যালাসের ক্ষেত্রে আমরা হচ্ছে কি করছি, প্রোথ্যালাসে বহুশ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মানে আমাদের এই ব্যাখ্যাটা হচ্ছে দেওয়ার প্রধান লক্ষ্য। কিভাবে? যে প্রোথ্যালাসে হচ্ছে দন্তস্ব আছে অনেকগুলা, কি কি আমাদের হচ্ছে বহুকোষী, বহুকোষীর পরে সবুজ, স্বতন্ত্র, স্বভোজী, তিনটা, এই চারটা জিনিস তোমাকে মাথায় রাখতেই হবে আমাদের প্রোথ্যালাসের ক্ষেত্রে। ঠিক আছে, প্রোথ্যালাসের ক্ষেত্রে এই চারটা জিনিস মাথায় রাখতে হবে, যে সে হচ্ছে সবুজ, স্বতন্ত্র, স্বভোজী এবং একই সাথে সে কি, সে হচ্ছে অবশ্যই বহুকোষী। ওকে ঠিক আছে ডান, তাহলে মানে তুমি বুঝতেই পারতেছো যে এখানে আসলে কোন অংশটুকু গুরুত্বপূর্ণ। ডান, তারপর দেখো নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ, বেশ ভালো একটা অধ্যায়, সুন্দর একটা অধ্যায়। তারাও এটার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রশ্নের অ্যান্সার করব। এই যে এই প্রশ্নটা বলো, আমাদের সাইকাসের শুক্রাণু, সাইকাসের শুক্রাণু, এখানে হচ্ছে সাইকাসের শুক্রাণু দুইটা প্রশ্ন হয়। ঠিক আছে, একটা মানে দুইটা অপশন হয়, একটা হচ্ছে যে সাইকাসের শুক্রাণু এইগুলো দেয়া আছে, আর একটা হচ্ছে উদ্ভিদ মানে প্রাণীকুলের সর্ববৃহৎ নাকি হচ্ছে ক্ষুদ্র। দুইটা এমসিকিউ হয়, একটা প্রশ্ন দিয়ে দুইটা এমসিকিউ হয়। ঠিক আছে, একটা এমসিকিউ থেকে দুইটা প্রশ্ন হয়, তো এর মধ্যে দুইটা প্রশ্নের উত্তরই তোমরা আমাকে করে ফেলো। ঠিক আছে, দুইটা প্রশ্নের বহু ফ্লাজেলা, হ্যাঁ বহু ফ্লাজেলা বিশিষ্ট, এবং একই সাথে কি এটা হচ্ছে উদ্ভিদকুলের মধ্যে কত বড়, বড় নাকি হচ্ছে ক্ষুদ্র, বৃহৎ নাকি ক্ষুদ্র, বলো তো বৃহৎ নাকি ক্ষুদ্র? হ্যাঁ এটা বিএসসিদের ক্লাস, এটা বলো। বহু ফ্লাজেলা যুক্ত এবং উদ্ভিদ কুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু বিশিষ্ট। ওকে আচ্ছা ঠিক আছে, সাইকাসের
আমরা কথাবার্তাগুলো পড়লাম। আমরা তোমাদেরকে আসলে ব্যাখ্যাটা কত গুরুত্বপূর্ণ বা ব্যাখ্যাটা আসলে তোমাকে কতটা বেশি হেল্প করবে এটা দেখানোর জন্য আমাদের হচ্ছে আজকের ক্লাসটা। ঠিক আছে, এই যে দেখো আমাদের এখানে যে কোনটি বিরুৎজাতীয় উদ্ভিদ এবং প্রত্যেকটার ক্ষেত্রে এই যে ট্রিক্স দেয়া আছে, তারপরে হচ্ছে আসলে বিরুৎ কোনটা গুল্ম কোনটা সব কিছু হচ্ছে এখানে খুব সুন্দর মতো দেয়া আছে। আচ্ছা, তারপর দেখো ক্যালিক্সের প্রতিটি সদস্যকে কি বলা হয়, ক্যালিক্সের প্রতি সদস্য বা দলমণ্ডল এর প্রতিটি সদস্যকে আমরা কি বলি, ক্যালিক্সের প্রতিটি সদস্য বা ক্যালিক্সের দলমণ্ডলের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা সদস্যকে কি বলবো, আমাদের বেশ কিছু জিনিস আছে, ঠিক আছে, যেমন হচ্ছে ক্যালিক্স, তারপরে হচ্ছে বৃত্তি, তারপরে হচ্ছে পুং, মানে পুং কি বলে এটাকে, পুং স্থাবক, স্ত্রী স্থাবক। সো এদের প্রত্যেকটা সদস্যকে আমরা কিছু না কিছু বলি। সো আমাকে বলো যে আমাদের ক্যালিক্সের প্রত্যেকটা সদস্যকে আমরা কি বলে থাকি, পেটাল। ওকে, সেপাল নাকি হচ্ছে পেটাল, এটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে, এখন পেটাল নাকি হচ্ছে সেপাল এটা দেখার জন্য আমরা হচ্ছে চলে যাব কোথায়, পেটালটা হবে না, এই যে আমরা হচ্ছে এখানে চলে যাব। দেখো এই যে ক্যালিক্সের প্রতি সদস্যকে বলা হয় সেপাল। এখন কিভাবে সেপাল বলা হয়, এই যে দেখো আমাদের ক্যালিক্স বা বৃত্তি, ক্যালিক্সকে সরি আমি হচ্ছে ভুল বলছি, ক্যালিক্স হচ্ছে বৃত্তি, করলা হচ্ছে দলমণ্ডল, সরি। সো ক্যালিক্স বা বৃত্তি হচ্ছে সেপাল বা বৃত্তাংশ, সেপাল বা বৃত্তাংশ। ওকে, করলার ক্ষেত্রে এটাকে বলতেছি আমরা দলমণ্ডল। ঠিক আছে, সো এখন এটা তুমি কিভাবে মনে রাখবা, যে কাউকে যদি কাউকে পিটাতে হয়, ঠিক আছে, কাউকে যদি কারো পিটাতে হয় তাহলে সে কি করবে, দলবল নিয়ে গিয়ে তারপরে হচ্ছে পিটাবে, দলবল নিয়ে কি পিটাবে, তার মানে দলমণ্ডল বা হচ্ছে আমাদের করলা, এটা কি, এটা হচ্ছে পেটাল। আর বাকি যেটা থাকে সেটা কি, সেটা হচ্ছে ক্যালিক্স বা বৃত্তি, এটা কি, এটা হচ্ছে সেপাল। এটা হচ্ছে সেপাল। আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে পুষ্পপুট, পুষ্পপুট হচ্ছে টেপাল। সো সেপাল, পেটাল, টেপাল, এর মধ্যে তোমার জাস্ট এই দুইটা মনে রাখতে হবে। পুষ্পপুট তোমার এমনি মনে থাকবে যে পুষ্পপুট হচ্ছে টেপাল। ঠিক আছে, পুষ্পপুটের প্রতিটি সদস্য হচ্ছে টেপাল। তাহলে ক্যালিক্স কি, ক্যালিক্স হচ্ছে সেপাল। আর যেটা বললাম যে দলমণ্ডল যখন একত্রে মারামারি করতে যায় বা পেটাতে যায় তখন সেটা কি, সেটা হয় পেটাল। ওকে ডান, পেটাল বা পাপড়ি। ওকে ঠিক আছে, এরপরে দেখো নিচের কোনটিতে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস দেখা যায়, বলো তো নিচের কোনটিতে হচ্ছে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস দেখা যায়, এটার জন্য হচ্ছে আমরা সুন্দর একটা কথা বলে রাখছি, বলো তো। এরা তিন ভাই আসলেই, বলো নিচের কোনটিতে হচ্ছে ইমব্রিকেট, ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস পাওয়া যায়। মানে এখন এই আজকের ক্লাসটার সব থেকে বড় কি, দেখো আজকের ক্লাসটা কিন্তু হচ্ছে একটু অন্যরকম, কারণ হচ্ছে এখানে আমাদের স্পেসিফিক কোনো মানে এক্সাক্ট এমসিকিউ নয়, আমরা হচ্ছে 1200 এমসিকিউ থেকে আমাদের যেই এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ আছে বা হচ্ছে যে এমসিকিউগুলো মনে হচ্ছে যে আমাদের আসলে প্রয়োজন হতে পারে সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা এখান থেকে তোমাকে দেখাচ্ছি। সো তোমাদের দায়িত্ব হবে এই প্রশ্নগুলো আবার যখন এই এমসিকিউগুলো দেখবা তখন হচ্ছে প্রত্যেকটা ধরে ধরে এরকম করে অ্যান্সার করা। ঠিক আছে, কালাকাসুন্দা রাইট, আমাদের কোনটিতে হচ্ছে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস পাওয়া যায়, কালাকাসুন্দা। এবং এটার জন্য আমরা কি লিখছি দেখি, এই যে দেখো ব্র্যাকেটের মধ্যে ক, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে ক, তাহলে ব্র্যাকেটের মধ্যে ক, এটা থেকে মনে রাখবো যে ইমব্রিকেট, তাহলে সবগুলো ক এর মধ্যে পড়বে, যেমন কৃষ্ণচূড়া, কালাকাসুন্দা, তার মানে ব্র্যাকেটের মধ্যে ক, এটাকে আমরা বলতে পারি ইমব্রিকেট, ইমব্রিকেট, তার মানে সবগুলো ক এর মধ্যে পড়বে, যেমন হচ্ছে কৃষ্ণচূড়া, কালাকাসুন্দা। ঠিক আছে, ইমরুল কায়েস, ইমব্রিকেট, কালাকাসুন্দা, বা এটা বেশি ভালো, ব্রো, ব্রো ইজ এভরিওয়্যার, ইমির কাক, যেভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, আমি তোমাকে কখনোই হচ্ছে চাপ প্রয়োগ করবো না যে আমার নেমনিক কিংবা হচ্ছে আরেকটা নেমনিক যেটা আমি তোমাকে দিয়েছি সেটাই মনে রাখো তোমার মতো করে। নেমনিক মানে কি, নেমনিক মানেই হচ্ছে নিজের মতো করে মনে রাখা। ঠিক আছে, ওকে ডান, এই অংশটাও আমরা হচ্ছে ক্লিয়ার করে ফেললাম। তো এটার মধ্যে এই অধ্যায়টা আমি হচ্ছে সব থেকে বেশি সময় নিই এবং সব থেকে কিউট করে বানাইছি। সো তোমরা হচ্ছে যারা আমাদের এইটা অলরেডি হচ্ছে পড়া শুরু করছো তারা আসলে এই অংশটুকুতে আসলেই বুঝতে পারবা যে আসলে এই অংশটা বা হচ্ছে সপ্তম অধ্যায়টা যেটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সপ্তম এবং চতুর্থ এই দুটো অধ্যায় আসলে কতটা গুরুত্ব সহকারে বানানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা ডান। এরপরে এই যে দেখো এই জায়গাটা হচ্ছে অনেক বেশি সুন্দর, এই জায়গাটা হচ্ছে মানে তুমি পারবাই আর কি, যদি হচ্ছে এটা মনে রাখা তো অনেক বেশি টাফ, ঠিক না, এটা কি অনেক বেশি টাফ না, এর বাহিরে হওয়ার চান্স অনেক কম, ঠিক, এর বাহিরে মানে এর বাহিরে হওয়ার চান্স অনেক কম। ঠিক আছে, সো এই জিনিসগুলো হচ্ছে খুবই মানে ইন্টারেস্টিং। সো এটা হচ্ছে আপাতত দেখাবো না কারণ হচ্ছে এটা আমাদের কোর্সের মধ্যে যেহেতু। সো এই হচ্ছে মোটামুটি জিনিস, গুরুত্ব আছে, বাট হচ্ছে তোমরা ওখান থেকে প্রয়োজন একটা স্ক্রিনশট নিয়ে নিও। ওকে ডান। আচ্ছা আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে হচ্ছে এই যে দেখো মালভেসি গোত্রের, আমাদের হচ্ছে মালভেসি এবং পোয়াসি এই দুইটা গোত্রের অমরা বিন্যাস নিয়ে হচ্ছে আমাদের প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, সেটা আমাদের এইচএসসিতেও হয়, এইচএসসিতেও মনে থাকে। ঠিক আছে, আচ্ছা কেন ব্যাখ্যা কেন স্কিপ করে গেছো, ব্যাখ্যা তো তোমাকে পড়তেই হবে, ঠিক না, ব্যাখ্যা এখন দেখো হ্যাঁ নিজের মতো টেকনিক প্রয়োগ করলে বেশি মনে থাকে। এগুলো কোন জায়গায় তোমার হচ্ছে যেসব জায়গায় হচ্ছে বোঝার কোনো স্পেস নাই বা হচ্ছে তুমি একটু বুঝা যে পড়বা এরকম যদি স্পেস না থাকে তখন তুমি হচ্ছে নিজের মতো করে, বাট যদি কোনো বোঝার জায়গা থাকে সেক্ষেত্রে তোমার হচ্ছে আমরা যেই নেমোনিকটা দিব ওইটা একটু ট্রাই করবা। ওকে অক্ষীয় রাইট, এই তো তোমরা হচ্ছে সবাই পারো, শুধুই হচ্ছে তোমরা ভং ধরো। ঠিক আছে, সো মালভেসি গোত্রের অমরাবিন্যাস কোন প্রকার, এটা হচ্ছে অক্ষীয়। এটা আমরা মনে রাখি কীভাবে জানো, আমাদের হচ্ছে সমস্যা হচ্ছে মূলীয় এবং অক্ষীয় নিয়ে।
ঠিক আছে, মূলীয় নাকি অক্ষীয়, এই দুইটা হচ্ছে সমস্যা। সো মতে হচ্ছে মালভেসি, মতে হচ্ছে মূলীয়, এটা আমরা মনে রাখবো না, আমরা মনে রাখবো যে মূলীয় হচ্ছে আমাদেরকে, মূলীয় হচ্ছে আমাদের পোয়াসিয়া বা পোয়াসি, আর বাকি থাকে কে, বাকি থাকে হচ্ছে অক্ষীয়, তাহলে অক্ষীয় হবে মালভেসি। ঠিক আছে, আল্লাহ কি বলে, ব্যাখ্যা পড়তে ইচ্ছা করে না, তুমি তোমাকে কষ্ট দিয়ে দিলা। ঠিক আছে, ব্যাখ্যা, আচ্ছা ব্যাখ্যায় কি প্রবলেম আমাকে একটু বলো তো, মানে মানে জাস্ট প্রশ্ন। হ্যাঁ, বইয়ের এমসিকিউগুলো তো পড়তেই হবে, তোমার বইয়ের এমসিকিউগুলো তো মাস্ট, এটা তো ম্যান্ডেটরি, ঠিক না? অক্ষীয়, হ্যাঁ। জুলজি নাকি বোটানি? জুলজি, জুলজি হচ্ছে বেশি প্রয়োজন। ঠিক আছে, জুলজি হচ্ছে, জুলজি সম্ভবত 6টা আসবে আর বোটানি সম্ভবত 4টা। সো 6:4, সরি 3:2-তে আসবে। ডান। তারপরে হচ্ছে আমরা অষ্টম অধ্যায়ে চলে যাই। অষ্টম অধ্যায়ের দিকে, অষ্টম অধ্যায়ের মধ্যে তোমাকে একটা জিনিসই পড়াবো, সেটা হচ্ছে, দাঁড়াও, বুঝতে পারতেছো অনেকে হয়তো, এই যে কোন উদ্ভিদটিতে লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়, বলো কোন উদ্ভিদটিতে লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়, দ্রুত বলো কোন উদ্ভিদটিতে। আচ্ছা, এই যে দেখো শিরিনা বেগম কিন্তু হচ্ছে বেশ ভালো একটা কাজ করছে, ঠিক আছে, যে প্রিন্ট করে ব্যাখ্যা পড়ার জন্য করে রাখছে, ভালো লাগছে, ওকে। সারাকে অনেক ধন্যবাদ। ব্যাখ্যা, আসলেই ব্যাখ্যাটা তোমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তুমি যখন, আমি তোমাকে বলি, তুমি একটা এমসিকিউ পড়তেছো, হ্যাঁ একটা এমসিকিউ পড়তেছো যে আমার নাম কি, ঠিক আছে, আমার নাম কি। সো আমার নাম কি, এটার সাথে তোমার আসলে যখন ব্যাখ্যা পড়তেছো তখন কিন্তু তোমার আসলে দাদা, তারপরে হচ্ছে বাবা, তারপরে হচ্ছে নানা নেই, সবার কথাবার্তা আমরা এখানে কিন্তু অ্যাড করে দিছি। তার মানে তুমি কিন্তু তোমার হোল ফ্যামিলি সম্পর্কে জেনে গেলা। তো এটা গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমাকে আমি বলছি কি যে আমার এখান থেকে তোমার ডিরেক্ট কমন পড়তে হবে, ঠিক না? সো ডিরেক্ট কমন মানে কি, যে আমি শুধুমাত্র এই একটা এমসিকিউ যে কোন উদ্ভিদটিতে লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায়, একদম এরকম অপশনই আসবে, এরকম না। আমি তোমাকে যখন এটা বলছি, তার মানে হচ্ছে লেপ্টোসেন্ট্রিকের যে আদার উদাহরণগুলো আছে, যেমন এখানে লেপ্টোসেন্ট্রিকের মধ্যে আছে কে, ইয়াক্কা। সো এখানে যদি হচ্ছে আমার ড্রাসিয়া না থাকে, এটা না থেকে যদি এটা হচ্ছে ড্রাসিয়া না থাকে, তাও যেন তুমি হচ্ছে অ্যান্সারটা করতে পারো, এইটা হচ্ছে আমার লক্ষ্য, ঠিক না? তাহলে তোমাকে তো ব্যাখ্যা পড়তেই হবে, বুঝতে পারছো? ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এই জিনিসটাই তোমাকে পড়াবো। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা পড়াবো, সেটা হচ্ছে দেখাচ্ছি, এই যে এই জিনিসটা দেখো, কোনটিতে হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখা যায়, কোনটিতে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার, মানে তোমার এই যে অষ্টম অধ্যায় নার্সিংয়ের জন্য অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে আমাদের যে ভাস্কুলার বান্ডেল আছে, ভাস্কুলার বান্ডেলটা বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেলটা বেশ গুরুত্বপূর্ণ। সো ভাস্কুলার বান্ডেলটা তোমাকে একটু পড়তে হবে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ইরিন পারভিন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তোমাদের এখন আর বই ধরার সময় তো নাই, তো তোমরা হচ্ছে আপাতত এটাই পড়া শেষ করো, তারপরে হচ্ছে যদি বই দেখার প্রয়োজন হয়, মনে করো যে বই দেখার প্রয়োজন আছে, সেক্ষেত্রে তোমরা করতে পারবা, ঠিক আছে। এই আমি তোমাদেরকে প্রিন্ট করার জন্য আলাদা করে মানে বিশেষায়িত পিডিএফ দিছি, তাও যদি 1000 টাকা লাগে, কি বলো? এটা কল আসলে একটু ধরে বললাম যে আমি বাইক, আচ্ছা 1 পিস প্রিন্ট 5 টাকা, এর জন্যই তো তোমাকে হচ্ছে প্রত্যেকটা পেজের 4টা করে পেজ, তার মানে কি 17টা পেজ, 5-17 হতো, 5-10-50, 5-7-35, এরকম কিছু টাকা পয়সা লাগবে আর কি। আমরা কিন্তু 17 বা 20 পেজের বেশি যায় না। একবীজপত্রী কাণ্ড, রাইট, একবীজপত্রী কাণ্ড। এবং তোমাদের কিন্তু বলছিলাম যে মূল থাকলেই সে কি, মূল থাকলেই হচ্ছে সে অরিও, মূল থাকলেই সে হচ্ছে অরিও। এর সাথে আমাদের বেশ কিছু পার্থক্য আছে, সেই জিনিসটা হচ্ছে দেখো এখানে আমি লিখে রাখছি, যে আমাদের মুক্ত সমপার্শ্বীয় কার, মুক্ত সমপার্শ্বীয় হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ড, নগ্নবীজী কাণ্ড, ওকে। তারপরে হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয় কার, শুধুমাত্র একবীজপত্রী কাণ্ড, আর উদ্ভিদ মূলে হচ্ছে অরিও। আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের আরেকটা কি যেন ছিল, যেটা হচ্ছে আমাদের শুধুমাত্র লাউ কুমড়ার ক্ষেত্রেই হবে, ঠিক আছে, লাউ কুমড়ার। নুসরাত জাহান অরিদি, পিডিএফ কোথায় পাওয়া যাবে? পিডিএফ হচ্ছে আমাদের, যদি তুমি আমাদের পেইড কোর্সে ভর্তি হও, তখনই হচ্ছে তুমি সাথে সাথে আমাদের এই প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ডান। এরপরে আমরা পরবর্তী, এই অধ্যায়টা শেষ, আমরা হচ্ছে এখন নবম অধ্যায়ে চলে যাব। নবম অধ্যায় দেখো, এই যে এই প্রশ্নটা হচ্ছে খুব সুন্দর একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে হয় খনিজ লবণ এটা আসবে, এটা হয় খনিজ লবণ আসবে, না হলে পানি আসবে, দুইটার যে কোনো একটা আসবে, ঠিক আছে, হয় খনিজ লবণ না হলে পানি। এখন আমাকে বলো যে আমাদের খনিজ লবণসমূহ উদ্ভিদ পরিশোষণ করে কিভাবে, আয়ন হিসাবে নাকি হচ্ছে যৌগরূপে, নাকি হচ্ছে অণু হিসাবে, আয়ন হিসাবে, যৌগরূপে কঠিন অবস্থায়, নাকি হচ্ছে অণুরূপে, কোনটা? এটার মধ্যে কোনটা সঠিক উত্তর? আয়ন হিসাবে, হ্যাঁ আয়ন হিসাবে, ঠিক আছে। আয়ন হিসাবে হচ্ছে আমাদের খনিজ লবণ সমূহ হয়, আর অনুরূপে হয় কে জানো? অনুরূপে হয় হচ্ছে আমাদের, অনুরূপে কে হয় জানো? অনুরূপে হয় হচ্ছে আমাদের পানি। অনুরূপে কে হয়? অনুরূপে হয় হচ্ছে পানি, ঠিক আছে, মাথায় থাকবে আশা করি, পানি হচ্ছে অণু হিসাবে, ঠিক আছে, ডান। তারপরে দেখো, তারপরে হচ্ছে
এই যে এই জিনিসটা পড়তে হবে, কারণ কি এখানে হচ্ছে তিনটা করে থাকার কারণে এটা পড়তে হবে। দেখো কোনটি নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়ার জন্য প্রযোজ্য নয়, আমাদের যে পরিশোষণ পদ্ধতি আছে সেই পরিশোষণ পদ্ধতির মধ্যে কোনটা নিষ্ক্রিয় প্রক্রিয়ার জন্য প্রযোজ্য নয়, এটা বলো। এটার সঠিক উত্তরটা দাও তাড়াতাড়ি। মার বোধ হয় ওই ব্যাপন কে বলছে, ব্যাপন লুন্ডেকর বা হচ্ছে সাইটোক্রোম পাম মতবাদ। এটা কি, এটা হচ্ছে সক্রিয়, এটা হচ্ছে সক্রিয়, ঠিক আছে। আর বাকি যে তিনটা আছে, বাকি তিনটাই হচ্ছে আমাদের নিষ্ক্রিয়। তার মানে আমাদের এইটা বাদে বাদ বাকিগুলো হচ্ছে আমাদের এটার জন্য প্রযোজ্য, ঠিক আছে। লুন্ডেকর, ওকে ঠিক আছে। আরেকটা প্রশ্ন এখান থেকে তোমাকে দেখাবো, সেটা হচ্ছে এই যে এই প্রশ্নটা হয়তো তোমাদের হচ্ছে পরীক্ষাও দিয়েছি। সেটা হচ্ছে যে আমাদের পত্ররন্ধ্রের খোলা ত্বরান্বিত করে কোনটি। একটা হচ্ছে পত্ররন্ধ্রের, না 1200 এমসিকিউর পিডিএফটা হচ্ছে কোর্স ছাড়া হচ্ছে আমরা প্রোভাইড করতেছি না, ঠিক আছে। 1200 এমসিকিউ এটার জন্য আমরা হচ্ছে টেলিগ্রামে দেওয়া আছে, হ্যাঁ 1200 এমসিকিউ তো টেলিগ্রামে দেওয়া আছে আব্দুল্লাহ। আচ্ছা বলো, বলছে কি যে পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে, এইটা প্রশ্নটা উত্তর দিবা। আর হচ্ছে সালোক সংশ্লেষণ ভালো হয় কোন আলোতে, ঠিক আছে। সালোক সংশ্লেষণ ভালো হয় কোন আলোতে। নীল লাইট বা ব্লু লাইট এটা হচ্ছে পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে, আর রেড লাইট বা হচ্ছে আমাদের লাল আলো এটা কি করে, এটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ এটাকে ত্বরান্বিত করে বা সালোক সংশ্লেষণের জন্য এটা ভালো কাজ করে, ঠিক আছে। ওকে ঠিক আছে, ডান। তো এই হচ্ছে আমাদের নবম অধ্যায় আরও অনেকগুলো এমসিকিউ আছে। নবম অধ্যায় তোমাদের জন্য যতটা না গুরুত্বপূর্ণ মনে করি অতটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা গেল। তারপরে হচ্ছে আমি তোমাদেরকে উদ্ভিদ প্রজনন অধ্যায়টাও হচ্ছে বেশ কিছু এরকম ভালো ভালো এমসিকিউ আছে। তো খুব একটা বেশি এখান থেকে আমরা দেখবো না, আমরা হচ্ছে একটা এখান থেকে দেখবো, সেটা হচ্ছে এই যে ডিম্বকের উদাহরণ অংশটুকু দেখবো, ঠিক আছে। এটা দেখিনি, হ্যাঁ দেখো পার্শ্বমুখী ডিম্বকের উদাহরণ কোনটি, পার্শ্বমুখী, ঠিক আছে। ডিম্বকের উদাহরণগুলো বা হচ্ছে এখান থেকে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো একটু বেশি করে দেখার ট্রাই করবা, ঠিক আছে। উদাহরণগুলো সালোক সংশ্লেষণ লাল আলোতে, হ্যাঁ এই অধ্যায় থেকে হচ্ছে উদাহরণগুলো একটু বেশি করে দেখার ট্রাই করবা। উদাহরণ দশম অধ্যায় থেকে দশম, 11, 12 তিনটার ক্ষেত্রেই, ঠিক আছে। দশম, 11, 12 তিনটার ক্ষেত্রেই হচ্ছে আমাদের উদাহরণটা একটু বেশি করে দেখার ট্রাই করবা, ঠিক আছে। শেষ হবে আজকে হচ্ছে আমরা এটা শেষ করব, আগামীকালকে হচ্ছে আমরা প্রাণীবিজ্ঞান শেষ করব, ঠিক আছে। পার্শ্বমুখী ডিম্বকের উদাহরণ কোনটি? এই পানি মরিচ বললে মারবো ধৈরা, পার্শ্বমুখীতে পানি মরিচ বললে মারবো। এটা হচ্ছে বলছিলাম মরিচ মানে কি, মরিচ মানে হচ্ছে আমাদের ঊর্ধ্বমুখী। এখন পার্শ্বমুখীর ক্ষেত্রে কি বলছিলাম, যদি হচ্ছে কেউ উল্টাপাল্টা জিনিস খায় তাকে আমরা কি করি, তাকে আমরা হচ্ছে পাশ কাটিয়ে চলে যাই, ঠিক না। তাকে আমরা কি করি, পাশ কাটিয়ে চলে যাই। সো এরকম একটা জিনিস আছে কে, ভাইয়া শেষ। আচ্ছা পপি, আফিম, তারপরে হচ্ছে কি খুদিপানা। সো পার্শ্বমুখীর ক্ষেত্রে কোনটা হবে, পার্শ্বমুখীর ক্ষেত্রে হচ্ছে খুদিপানা হবে, ঠিক আছে। খুদিপানা, ওকে। দেখো এখানে হচ্ছে আমরা কিন্তু এটা লিখলাম না কেন, এটি তো বুঝলাম না। এই যে পার্শ্বমুখীর ক্ষেত্রে কি আমাদের খুদিপানা, পপি, ক্ষুদিরামের পার্শ্বে পপি, ঠিক আছে। ক্ষুদিরাম আমাদের ছিল না, তোমাদের তো হচ্ছে এটা ইসের মধ্যে আছে সম্ভবত, এই যে জিকের মধ্যে, যে ক্ষুদিরামের পার্শ্বে আমাদের হচ্ছে নায়িকা পপি। সো আমরা মনে রাখতে পারি যে ক্ষুদিপানা এবং পপি কি পার্শ্বমুখী। সো এটার জন্য কিন্তু আমরা হচ্ছে একটা বেশ ভালো ইদে আছে তোমার, আশা করি হচ্ছে এটা নিয়ে খুব একটা বেশি প্যারা হবে না, যদি হচ্ছে এই তোমার কি বলতে পারি আমরা এই নিমোনিকটা একটু পড়ার ট্রাই করো, ঠিক আছে। আচ্ছা ডান। এরপরে হচ্ছে আমরা আরেকটু যাবো সামনে, আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। এই জিনিসটার মধ্যেও হচ্ছে আমি অনেক এফোর্ট দিয়ে তোমাদেরকে জন্য এটা লিখছি, যে পরাগনালিকা ডিম্বকরন্ধ্র, পরাগনালিকা এটা যদি হচ্ছে ডিম্বকরন্ধ্র পথে, ঠিক আছে, কোন পথে, ডিম্বকরন্ধ্র পথে ডিম্বকে প্রবেশ করে, তাকে আমরা কি বলতে পারি, ঠিক আছে, ডিম্বকরন্ধ্রে। কেন এটা স্কিপ করছো এই? ও জিকে এটা স্কিপ করছো, আচ্ছা হ্যাঁ পুরোগ্যামী, ঠিক আছে। কেন পুরোগ্যামী, কারণ হচ্ছে আমরা তোমাকে বলছি কি, আমরা বলছি যে ডিম্বক রন্ধ্র, এই রন্ধ্র মানে কি, রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র, এবং ছিদ্র আর হচ্ছে আমাদের পোর দুইটা কিন্তু সেম কথা, ঠিক না। ডিম্বক আর পোর কি দুইটা সেম কথা,
ঠিক আছে। সো ডিম্বক যেহেতু ছিদ্র বা পোর একই কথা, তার মানে পুরোগামী হবে কি, পুরোগামী হবে আমাদের এটার সঠিক উত্তর। এখন একটু আমরা দেখি যে আমাদের এখানে আসলে কি লিখছি। যেমন দেখো পোরো মানে কি, পোরো মানে হচ্ছে আমাদের ছিদ্র বা রন্ধ্র। এখন পুরোগামী তাহলে কি হবে, ছিদ্র বা রন্ধ্র, ডিম্বক রন্ধ্র। আম জাম, বৈশাখে আম জাম পরে, সো আমজাম কি পুরোগামী থেকে হয়। আবার দেখো ক্যালাজাগামী, ক্যালাজাগামীর ক্যালাজা মানে হচ্ছে ডিম্বক মূল, ডিম্বক মূল মানে কি ডিম্বক ত্বক। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, এখানে হচ্ছে এটা এটা ভুলে লিখছি বুঝছো, এটা হচ্ছে বাদ, এটা বাদ, এটা হচ্ছে ভুলে লেখা হয়েছে। সো ডিম্বক মূল, ডিম্বক মূল হচ্ছে ক্যাজুয়ারিনা ঝাউ। এটা ক্যালাজা থেকে আমরা মনে রাখবো কি ক্যাজুয়ারিনা ঝাউ, একই মানে সেম। ক্যালাজা থেকে তুমি জাস্ট মনে রাখতে পারবা যে ক্যালাজা থেকে কি ক্যালাজাই হচ্ছে আমাদের ডিম্বক মূল, এবং সেটাই কি আমাদের ক্যাজুয়ারিনা এবং ঝাউ। ওকে। আচ্ছা তারপরে মেসোগামীর ক্ষেত্রে, মেসো হচ্ছে আমাদের ডিম্বক ত্বক, এটা হচ্ছে লাউ এবং কুমড়া। মেসির কুলা, মেসি হচ্ছে বাংলাদেশে যখন আসবে তখন তাকে আমরা একটা কুলা উপহার দিব। সো সেই মেসির কুলা থেকে কুমড়া এবং লাউ, আর মেসিতে হচ্ছে মেসোগামী। ঠিক আছে, এটা যখন তোমরা পড়বা নিজের মতো করে একবার করে পড়ে ফেলবা। ঠিক আছে, ওকে ডান। আমরা আরেকটু সামনে আগাবো, সেটা হচ্ছে এইটা বলো, স্পোরোফাইটের প্রথম কোষ কোনটি? এইটাই প্রশ্ন, মানে কিছু প্রশ্ন আছে কি তোমার হচ্ছে সারা জীবন একই রকম চলে আসবে। ঠিক আছে, একই রকম তোমার সারা জীবন আসবে। তো এরকম একটা প্রশ্ন হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ কোনটি? বলো তো স্পোরোফাইটের প্রথম কোষ কোনটি? পিডিএফ কোথায় পাবা? পিডিএফ হচ্ছে আমাদের কোর্সে, আমাদের পেইড কোর্সে ভর্তি হলেই, আমাদের পেইড কোর্সে আমরা হচ্ছে এখন তোমাদের জন্য হচ্ছে 620 টাকায়, 620 টাকায় হচ্ছে যে এক্সাম কোর্সটা আছে, এবং এই এক্সাম কোর্সে আজকে হচ্ছে অনেকেই আমাদের সাথে এক্সাম দিয়েছো, ফ্রি এক্সাম। তোমরা একটু আমাকে বলবা এই প্রশ্নটা সলভ করতে করতে, তোমরা একটু আমাকে বলবা যে আজকের যে এক্সামটা দিছো সেই এক্সামটায় তোমাদের আসলে কি মনে হয়েছে, বা হচ্ছে কি মনে হচ্ছে যে তোমরা আসলে কতটুকু পারবা বা কতটুকু তোমাদের দিয়ে হবে। ঠিক আছে, 620 টাকায় তুমি যখনই হচ্ছে আমাদের সাথে অ্যাড হয়ে যাবা তখনই তুমি হচ্ছে মোটামুটি সম্ভবত 30টার মতো এক্সাম পাবা। 30টা হচ্ছে শুধুমাত্র ডেইলি এক্সাম পাবা, তারপরে হচ্ছে তুমি এখানে মডেল টেস্ট পাবা, এবং সেই মডেল টেস্ট হচ্ছে একদম বিএসসি নার্সিংয়ের অনুরূপ অথবা ডিপ্লোমার অনুরূপ। তারপরে হচ্ছে তুমি সবথেকে বেশি কমন যে জিনিসটা সেটা হচ্ছে তুমি একটা 1200 এমসিকিউ সিরিজের একটা পিডিএফ পাবা। তারপরে হচ্ছে তুমি আরও একটা জিনিস পাবা, সেটা হচ্ছে আমাদের সাজেশন। ঠিক আছে, শেষ সময়ের সাজেশন, এবং এই সাজেশনটা এত বেশি গুরুত্বপূর্ণ, যারা হচ্ছে অলরেডি পড়তেছে তারা বুঝতেছে আসলে কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম অনেক কিছুই পাবা শুধুমাত্র আমাদের এই 620 টাকার কোর্সটার মধ্যে। ঠিক আছে, কোশ্চেন ভালোই হার্ড ছিল। আচ্ছা একজন আমাকে বললো যে ভাইয়া হচ্ছে কোশ্চেনটা অনেক হার্ড ছিল, এবং কোশ্চেনটায় আমি 61 পাইছি, এজন্য হচ্ছে আমার অনেক খারাপ লাগতেছে, কিংবা মনে হচ্ছে যে এই প্রশ্ন মানে এই প্রশ্নটা দেখার পর আমার হচ্ছে অনেক ডিপ্রেস লাগতেছে। আচ্ছা তোমাকে যদি আমি আজকে অনেক সহজ প্রশ্ন দিই, ঠিক আছে, তোমাকে মনে করো আমরা আজকে সহজ প্রশ্ন দিলাম, ঠিক আছে, অনেক সহজ প্রশ্ন দিলাম, জিজ্ঞেস করলাম যে একটা প্রশ্ন আসলো যে তোমার নাম কি। সো তোমার নাম কি এই প্রশ্নটা যদি আমি করি তাহলে তুমি পাবা কত? 1 নাম্বার। 1 নাম্বার পাইলে তুমি হচ্ছে খুশি হয়ে গেলা। তো এটা কি লাভ আছে বলো? এটা কি লাভ আছে? এই যে দেখো জিসান কিন্তু বলতেছে আজকে প্রশ্ন সহজ হয়েছে, ওর জন্য আগামীকাল আরও কঠিন করবো। সো এই প্রশ্নটা যদি তুমি একটা নাম্বার পাও, এই নাম্বারটা দিয়ে আমি কি করবো, বা তুমি কি করবা? নাম্বারটা তো আমরা কিছু করবো না, কিন্তু তুমি যদি আজকের প্রশ্নটা কঠিন হওয়ার কারণে ওই একটা নাম্বার তুমি না পাও, ওই একটা নাম্বার যদি না পাও কঠিন হওয়ার কারণে, এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি এটা শিখে গেলা। শিখে যাওয়া মানে কি? তুমি নার্সিং ভর্তি পরীক্ষার দিন কিন্তু এই একটা মার্ক অর্জন করে নিতে পারবা, ঠিক না? তার মানে আজকে যদি তুমি হচ্ছে 65-এর বেশি পাও, এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি প্রশ্নটা বা তুমি আসলে ক্যাপাবল আমাদের এই 65 নাম্বারের ক্ষেত্রে উত্তরটা যদি তোমার হচ্ছে 65 নাম্বার যেহেতু উত্তর করছো, তার মানে আলহামদুলিল্লাহ বেশ ভালো তুমি অ্যান্সার করছো। তাহলে তুমি এটা যখন হচ্ছে পরীক্ষার হলে যাবা, আমি শিওর তুমি এটা হচ্ছে 75-এর উপর উঠাতে পারবা, 75-80% তুমি এটা নাম্বার উঠাতে পারবা। ঠিক আছে, যারা হচ্ছে 71 পায় কান্নাকাটি করতেছে এই প্রশ্নে 71 পাওয়া মানে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই যে জিসান কিন্তু আমার সাথে সহমত ভাই পোষণ করছে। ঠিক আছে, আচ্ছা গেল। এরপর দেখো স্পোরোফাইটের প্রথম কোষ, এটা কে অ্যান্সার করছে আমি দেখি না এখন পর্যন্ত, একটু অ্যান্সারটা করে ফেলো। আচ্ছা অ্যান্সারটা করতে করতে আমরা হচ্ছে অ্যান্সারটা বলেই ফেলি যে আমাদের স্পোরোফাইটের প্রথম কোষ কোনটা? আমাদের জাইগোট। অর্থাৎ স্পোরোফাইট ব্যাপারটা কি? স্পোরোফাইট ব্যাপারটা হচ্ছে আমাদের দুইটা গ্যামিটোফাইট মিলিত হয়ে, দুইটা গ্যামিটোফাইট মিলিত হয়ে আমাদের যে জিনিসটা আসতেছে আমাদের সেটাই হচ্ছে কি স্পোরোফাইটের প্রথম কোষ, এবং সেটাকে আমাদের জাইগোট। ঠিক আছে, ওকে সবাই হচ্ছে অ্যান্সারটা করে ফেলছে। একজন বলতেছে ঢং। আচ্ছা তারপর দেখো জীবপ্রযুক্তির ক্ষেত্রে আমরা হচ্ছে সব থেকে কমন যে প্রশ্নটা, সেই প্রশ্নটা তোমাদের জন্য আমি উন্মুক্ত করে দিলাম, যে টিস্যু কালচার ব্যবহারের জন্য যেই উদ্ভিদাংশটি কোন উদ্ভিদ থেকে পৃথক করে নেওয়া হয় তাকে আমরা কি বলি? আচ্ছা আমি হচ্ছে এটা একটু তোমার করতে চাই।
এখন বলো তো, এখন এটার উত্তর দাও তো এখন এটার উত্তর দাও তো যে টিস্যু কালচার ব্যবহারের জন্য যেই উদ্ভিদ থেকে ক্ষুদ্র অংশ পৃথক করে নেওয়া হয় তাকে কি বলে? এখন এটার উত্তর দাও তো, এখন প্রশ্নটার উত্তর দাও তো, এই প্রশ্নটার যে এখন যেটা করতেছি মনে করো এটা হচ্ছে 147, এখন উত্তর দাও। 147 লিখে তারপরে হচ্ছে এটার উত্তর দাও। দুটো কি সেম হবে? দুটো কি সেম হবে? এই যে আমাদের শেষ প্রশ্ন যেটা করছি আজকের ফ্রি এক্সাম, হ্যাঁ আজকের ফ্রি এক্সামটা হচ্ছে বিব্রেইনের অ্যাপে পাওয়া যাবে, ঠিক আছে? ওকে, খাদিজা বেগম একটা অ্যান্সার করছে আমাদের 147-এর জন্য। ওকে আচ্ছা, তোমরা এখনো হচ্ছে আমাদের 146 অ্যান্সার করতেছো, 147-এর বি না, দেখছো ধরা খাইছে, আরেকজন ধরা খাইছে, তারপর সেম হবে, এই আরেকজন ধরা খাইছে, আরও একজন ধরা খাইছে। না দেখো আমাদের কি বলছে যে টিস্যু কালচারের ব্যবহারের জন্য উদ্ভিদ থেকে, মানে হচ্ছে যে উদ্ভিদ থেকে যে ক্ষুদ্র অংশ পৃথক করে নেওয়া হয় তাকে আমরা কি বলি, এটা জিজ্ঞেস করছে না, ঠিক না? বলছে কি প্রশ্নটা দেখো যে টিস্যু কালচারে ব্যবহারের জন্য যে উদ্ভিদ থেকে ক্ষুদ্র অংশ পৃথক করে নেওয়া হয়, তার মানে আমাদের উদ্ভিদটা জিজ্ঞেস করছে, তার মানে এটা কি হবে, এটা হবে আমাদের মাতৃ উদ্ভিদ, ঠিক আছে? এরকম প্রশ্নের ধাঁচ কিন্তু তোমাকে বুঝতে হবে, এবং এই প্রশ্ন আসেও, ঠিক আছে? এই প্রশ্ন হচ্ছে আসেও যে টিস্যু কালচার ব্যবহারের জন্য যে উদ্ভিদ থেকে ক্ষুদ্র অংশ পৃথক করে নেওয়া হয় তাকে কি বলে, তার মানে কি ক্ষুদ্র অংশের কথা জিজ্ঞেস করছে না, জিজ্ঞেস করছে উদ্ভিদটার কথা, যে উদ্ভিদটা আসলে কে, উদ্ভিদটা হচ্ছে আমাদের মাতৃ উদ্ভিদ। আর এটা স্বাভাবিক যেটা ছিল, স্বাভাবিক প্রশ্নটা কোনটা ছিল, যে উদ্ভিদাংশ থেকে পৃথক করে নেওয়া হলে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে এক্সপ্লান্ট। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো এইটা হচ্ছে গেল, এটার কনফিউজিং এই একটা জায়গায় আছে। আরেকটা হচ্ছে আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা এটা বলো, জিন কর্তনের জন্য বা কাটার জন্য কোন এনজাইম ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা অ্যান্সার করো, জিন কর্তনের জন্য। আচ্ছা উর্মি আয়শাকে ধন্যবাদ, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ এই এরকম প্রশ্নগুলো হচ্ছে একটু সাবধান থাকতে হবে, ঠিক আছে? ওকে, না কেন, এটা হচ্ছে তুমি একটু ধীরে শিখতে, তারপরে হচ্ছে বসে বসে এটা পরীক্ষার হলে এটা এটা 10 মার্কের জন্য একটু স্যাক্রিফাইস করলে কিছু হবে না। ওকে, রেস্ট্রিকশন, ঠিক আছে, ডান, থ্যাংক ইউ, ঠিক আছে। সো এটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, এবং এটাকে কিন্তু আমরা হচ্ছে বায়োলজিক্যাল নাইফ বলতে থাকি, তারপরে হচ্ছে বায়োলজিক্যাল নাইফ বলতে পারি, তারপরে হচ্ছে আমরা বায়োলজিক্যাল নাইফ, তারপরে হচ্ছে সিজর, অথবা হচ্ছে এটাকে আমরা বলতে পারি আণবিক কাঁচি, অনেক কিছু নাম বলতে পারি, ঠিক আছে? তোমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা একটু মাথায় রাখা ট্রাই করবা, ঠিক আছে? রেস্ট্রিকশন এনজাইমকে আণবিক কাঁচি বা হচ্ছে বায়োলজিক্যাল নাইফও বলা হয়। ওকে ডান, এটা শেষ। আমরা হচ্ছে এখন পরবর্তীতে চলে যাব, আমাদের হচ্ছে এই প্রশ্নটা, যদি এই অংশ থেকে কোনো প্রশ্ন আসে, এই 5টা প্রশ্নের একটা প্রশ্ন আসবে, আমি তোমাকে এটা নিশ্চিত করতে পারি, ঠিক আছে? এই 5টা প্রশ্নের একটা প্রশ্ন চলে আসবে। যেমন দেখো বলছে কি যে 10% নিয়ম, এই মতবাদের প্রবর্তককে। 10% নিয়ম কি, আমরা যে শক্তি গ্রহণ করি তার মাত্র 10% আমরা হচ্ছে অ্যাবজর্ব করতে পারি বা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমাকে বলো যে রেস্ট্রিকশন যেটা আমি, হ্যাঁ তুমি হচ্ছে এটা দিয়ে মনে রাখতে পারো যে জাকারবার্গ আমাকে যেটা দেয় সেটা দিয়েই হচ্ছে আমি কাটাকাটি করি, ঠিক আছে? লাইগেজ এনজাইম দিয়ে জোড়া লাগানো হয়, হ্যাঁ ঠিক আছে। বলো 10% নিয়মের প্রবর্তককে। 10% নিয়মের প্রবর্তক হচ্ছে আমাদের সবার পরিচিত লিন্ডেনম্যান, ঠিক আছে? লিন্ডেনম্যান হচ্ছে আমাদের 10% নিয়মের প্রবর্তক। এটা নিয়ে আর খুব বেশি সময় নষ্ট করবো না, বাট পরবর্তী প্রশ্নটা একটু দেখো। এই যে মরু অঞ্চলে জন্মানো, এটা হচ্ছে আমি প্রথমে ভুল করছিলাম, কেউ একজন আমাকে নোটিস করাই দিয়েছে, তাকে অনেক অনেক ধন্যবাদ, যে আমরা হচ্ছে এটাকে, তোমরা যারা পড়ছো মানে আমি অবাক হয়েছি যে অনেকেই হচ্ছে যে আমরা এটা যেদিন দিছি এদিনই হচ্ছে একদম 155টা এমসিকিউ পড়ে ফেলছে, এবং আশা করি ওর আসলে হচ্ছে বায়োলজির বা বোটানির ভিত্তিটা অলরেডি কেটে গেছে, কারণ এই অংশটুকু পড়ার পর আসলে কিছু বাকি থাকে না, ঠিক আছে? তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, এইগুলো আর কিছু বাকি থাকে না। সো যারা এখন এটা পড়ে ফেলোনি বা হচ্ছে এখনও পড়োনি, তাদের উচিত হবে এই পুরাটা পড়ে ফেলা একবার, ঠিক আছে? জিরো ফাইট, হ্যাঁ আমাদের মরু অঞ্চলে যেগুলো জন্মায় তাদেরকে আমরা বলি হচ্ছে জেরো, ঠিক আছে? জেরো, তারপরে হচ্ছে ফাইট। জেরো মানে হচ্ছে মরু অঞ্চলীয়, এটা হচ্ছে ফাইট মানে তো উদ্ভিদ। সো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা ছোট্টখাটো সাজেশন আমরা ইউজ করলাম, বা হচ্ছে একটা ছোটোখাটো সাজেশন দেখলাম যে আসলে কতটুকু পড়তে হবে বা কত জায়গায় পড়তে হবে এবং কত ইফেক্টিভলি পড়তে হবে, ঠিক আছে? সো এই ইফেক্টিভলি পড়তে গিয়ে আমাদের আসলে যেই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমাদের আসলে হাতে আর 3 দিন সময় আছে, এবং এই 3 দিনের মধ্যে আমার হচ্ছে যতগুলো এমসিকিউ দিছি, এবং আমি তো কিন্তু তোমাদেরকে একদম পারফেক্ট টাইমিংয়ে দিছি, ঠিক আছে? শুধুমাত্র আজকে এই যে রসায়ন দ্বিতীয় পত্র, এইটা হচ্ছে তোমার কয়েক ঘন্টা দেরি হয়েছে, মানে এটা রাত্রেবেলায় দেওয়ার কথা ছিল কিন্তু আমার সেফ হইতেছিল না, যেটা হচ্ছে পরবর্তীতে অনেক ঝামেলা করে ঠিক করতে হয়েছে। সো
এটা হচ্ছে আমার তোমার এটা বাদে বাদবাকি সবগুলো একদম অন টাইমে দিয়েছি। এবং অন টাইমে দেওয়ার কারণ কি, অন টাইমে দেওয়ার কারণ হচ্ছে তোমাকে যেন তোমাকে যদি আমি এটা 16 তারিখ দিতাম বা হচ্ছে 20 তারিখ দিতাম, তুমি হচ্ছে ওই দিন পরে তুমি হচ্ছে জাস্ট এটাই বলতে, ভাইয়া ভাইয়া তো এটা হচ্ছে এই তারিখে দিছে, তো এই শীতে কই বি অ্যান্সার আছে, শীতে হচ্ছে ঠিক করে দিছি না, ও এটা ঠিক করা হয় না, সরি, এটা ভুলে দেওয়া হয়েছে, বললাম না এটা হচ্ছে ভুলে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ভুলে দেওয়া হয়েছে। কারণ কি, কারণ হচ্ছে এটা মানে যখন লিখছিলাম তখন হচ্ছে একটু ইনকেস কেমনে জানি ভুলে হয়ে গেছিলো, একজন নোটিস করাইছে আমার, পরে হচ্ছে ঠিক করে দিছি, ঠিক আছে। এই যে দুর্গা দাস বলতেছে আরও আগে দিলে ভালো হতো, আরও আগে দিলে কিচ্ছু ভালো হতো না, কারণ আরও আগে দিলে, ঠিক আছে, আরও আগে দিলে কি হতো, তুমি আসলে এটা যে প্র্যাকটিস, এটা হচ্ছে আমাদের অনেকের মাথায় থাকতো না, ঠিক আছে। এটার প্র্যাকটিসের যে এটা যে প্র্যাকটিস, এটা তোমাদের মাথায় থাকতো না, কি থাকতো যে এটা পড়বো, এটা থেকে আমাদের হচ্ছে এমসিকিউ চান্স পাবো। সো এটা আসলে হবে না, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে তোমাকে একে এটা পড়তে হবে, কোনো একটা কিছু প্র্যাকটিস করতে হলে এটাকে কনসেপ্ট জানতে হবে। তুমি যদি ক্রিকেট খেলতে গিয়ে ফুটবল বল নিয়ে যাও তাহলে তো হবে না, তোমাকে আসলে আগে জানতে হবে যে ক্রিকেট আসলে কীভাবে খেলে। সো এজন্য হচ্ছে এরকম করে দেয়া, এবং আশা করি তোমরা হচ্ছে আসলে এই পরিশ্রমের মানটা তোমাদেরকে রাখতে হবে, আশা করি তোমরা রাখতে পারবা। কারণ আসলেই আমি অনেকটা সময় নিয়ে হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে মানে হচ্ছে দেখে দেখে, সবগুলো তো হচ্ছে এমসিকিউ এরকম করে যে বই খুললাম প্রশ্ন বানালাম উঠাই দিলাম এরকম না, প্রত্যেকটা বই ঘেটে দেখা গেছে আমাদের আগের পরের বই, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন প্রশ্ন ব্যাংক ইত্যাদি ইত্যাদি সবগুলো বের করে তারপরে হচ্ছে তোমাদের এই প্রশ্নগুলো করা হয়েছে। তখন দেখা গেছে কিছু প্রশ্ন আছে বইয়ে দেওয়া মানুষ মুখ্য মাধ্যমিকে হওয়ার কথা, আচ্ছা আমি এটা দেখা তোমাকে বলবো না, ঠিক আছে, হয়তো বা কোনো একটা ভুল হয়েছে, ঠিক আছে, আমি এটা হচ্ছে দেখে আমি তোমাকে হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জানাই দিব। এই যে ওকে, তোমরা তোমরা হচ্ছে তোমাদের যখন 1200 এমসিকিউ দিব তখন হচ্ছে তোমরা আরও একবার এটা পড়ে ফেলবা, এবং পড়ে ফেলার পরে তোমরা দেখবা যে এখন আসলে ভুলে যাওয়ার মতো মনে হতে পারে যে ভুলে যাইতেছি, কিন্তু পরীক্ষার হলে আমি মনে করি যে অবশ্যই তোমাদের এটা মনে থাকবে। এবং তোমরা হচ্ছে যারা আমাদের যে ওই বইটা আছে না, যেটা হচ্ছে মডেল টেস্ট বই, ওইটা যারা এখন হচ্ছে দাগাইতেছো, এখন হচ্ছে একদম মন ভরে দাগাও, ঠিক আছে, এটা তো দ্বিতীয়বার তুমি পড়বা না। সো ওইটা হচ্ছে তুমি মন ভরে দাগাও, এবং ওইখানে কিন্তু অবশ্যই তুমি হচ্ছে বেশি বেশি করে দাগাবা, এবং হচ্ছে একদম চোখ বন্ধ করে মানে হচ্ছে কোনো উত্তর দেখবে না, উত্তর না দেখে দাগাবা। তোমার ঘরে যদি হচ্ছে কেউ থাকে, তো ঘরে যদি কেউ থাকে, হ্যাঁ এটা হতে পারে, এটা জন্য হয়তো বা তুমি হচ্ছে একটু মানে তোমার বইটা হচ্ছে একটু ব্যাকডেটেড, এর কারণে কোনো সমস্যা হতে পারে। আচ্ছা, সো ওইটা তোমার ঘরে যদি কোনো বড় কেউ থাকে তাকে বলবা যে এটা হচ্ছে একটু দেখে দিতে, ঠিক আছে। এই কথাটা বইলই না যে লামিয়া ইসলাম, এই কথাটা বইলই না যে যা পড়ছি সব হচ্ছে মনে হচ্ছে ভুলে গেছি, কারণ হচ্ছে তুমি যেটা পড়ছো এটা তোমার মাথায় কিছু না কিছুভাবে কোনো না কোনোভাবে গেঁথে গেছে। এখন তুমি যদি এটা বলো তাহলে হচ্ছে তোমার মাইন্ড এটাই রিড করবে যে হ্যাঁ আমি তো হয়তো ভুলে গেছি, তখন কিন্তু তুমি বিপদে পড়বা, ঠিক আছে। সো হ্যাঁ আমি শিওর, আমি হচ্ছে আমার মানে সর্বোচ্চ চেষ্টা করছি যেন হচ্ছে মানে টিচারদের ফিজিওলজি বিগত বছরগুলোতে কিংবা হচ্ছে যাবতীয় যা সব কিছু মিলে যে এইখান থেকে ইনকেস যদি হচ্ছে টিচাররা রাগ না হয়, ঠিক আছে, রাগ না হয় তাহলে হচ্ছে আমাদের টিচাররা রাগ না হলে এখান থেকে 5টা 4টা কমন ইনশাল্লাহ পড়বে, ঠিক আছে, এটার ব্যাপারে আমি হচ্ছে শতভাগ নিশ্চিত। আচ্ছা, সো এখন তোমাদের আসলে রিভাইজের ক্ষেত্রে বা হচ্ছে রিভিশন এর ক্ষেত্রে আমি বোটানি, ঠিক আছে, এখন হচ্ছে আমি বোটানির জন্য যে সাজেশনটা আছে সেটা এখান থেকে দিচ্ছি, সেটা হচ্ছে বোটানি। সো বোটানির ক্ষেত্রে আমরা কী পড়বো, বোটানির ক্ষেত্রে হচ্ছে প্রথমত আমরা আমাদের যে বই আছে, ঠিক আছে, বই বলতে বি ব্রেইনারের যে বইটা আছে, বি ব্রেইনারের যে বইটা আছে এই বইটা হচ্ছে আমরা একবার দেখব, একবার দেখার পরে আমরা হচ্ছে আমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ যে সাজেশনটা আছে এই গুরুত্বপূর্ণ সাজেশনটা একবার পড়ে ফেলবো, গুরুত্বপূর্ণ সাজেশন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ সাজেশনটা একবার পড়ে ফেলবো, এবং সবার শেষে এসে আমরা হচ্ছে এমসিকিউটা সলভ করব। এবং তোমাদেরকে আমি হচ্ছে একটা রুটিন বানিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমাদেরকে আমি হচ্ছে একটা রুটিন বানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা আজকে হচ্ছে কয় তারিখ, আজকে হচ্ছে তোমার 30 তারিখ, ঠিক আছে, আজকে হচ্ছে 30 তারিখ, ঠিক আছে, আজকে হচ্ছে 30 তারিখ 30/4। সো 30 তারিখ তুমি হচ্ছে বোটানি পড়ে ফেলো, ঠিক আছে, আজকে রাত্রের মধ্যে তোমার হচ্ছে বোটানি পড়ে ফেলতে হবে, এবং বোটানি তুমি হচ্ছে শেষ করে ফেলবা। পার ক্লাসকে জুলজি কেমন শেষ করবো। তারপরে হচ্ছে আগামীকালকে তুমি হচ্ছে আমার সাথেই জুলজি মানে সারাদিন তুমি হচ্ছে কি পড়বা, সারাদিন তুমি হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট আর সেকেন্ড পড়বা, ঠিক আছে, ফার্স্ট আর সেকেন্ড পড়বা, ফার্স্ট আর সেকেন্ড পড়া সরি তুমি আগামীকাল সারাদিন তুমি হচ্ছে ফিজিক্স পড়বা, ঠিক আছে, জাস্ট ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড তুমি হচ্ছে জাস্ট আমাদের যেই এটা দিছি না এটার মতো করে পড়বা, এবং রাত্রবেলা আমার সাথে হচ্ছে জুলজি সলভ করবা। গেল তোমার হচ্ছে 1 তারিখ। 2 তারিখ কী করবা, 2 তারিখ হচ্ছে তুমি জাস্ট হচ্ছে তোমার কেমিস্ট্রিটা পড়বা, এবং সাথে তো তোমার বাদবাকি যেগুলো আছে, কারণ বাদবাকি যেগুলো আছে সেগুলোর নাম্বারটা বেশি, ঠিক না,
বাদ বাকি যেটা আছে সেটা হচ্ছে তোমার বেশি। সো এজন্য আমরা হচ্ছে এখন কি করব, আমরা হচ্ছে এইটা গেল এবং 3 তারিখে তোমার যে কাজটা করতে হবে, 3 তারিখে তোমার আসলে তোমার যতটুকু মনে হচ্ছে যে বাকি আছে কিংবা হচ্ছে যতটুকু তুমি ভুল মানে কি বলতে পারি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সব জিনিসগুলো হচ্ছে একবার একবার করে দেখবা এবং ওদিন হচ্ছে কি বেশি বেশি করে হচ্ছে আল্লাহর কাছে চাইবা এবং হচ্ছে বেশি বেশি করে কি রাব্বি জিদনি ইলমা পড়তে থাকবা, রাব্বি জিদনি ইলমা পড়তে থাকবা, যেন হচ্ছে কি আল্লাহ তোমার জ্ঞানটা আরও বাড়ায় দেয় এবং তোমার জন্য কি যেটা কল্যাণকর সেটাই হচ্ছে রেখে দেয়। ঠিক আছে, আমার মনে আছে আমি যখন হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় বসছিলাম, আমার হচ্ছে আমি হচ্ছে এখানে বসছি, ওইখানে হচ্ছে বড় করে একটা মানে পর তোমার প্রভুর নামে এটা একটা কিছু লেখা ছিল এবং আমি বারবার হচ্ছে এটা দেখে বিজিৎ নির্মা পড়তেছিলাম। কিন্তু হয়তো আমার থেকে অন্য কেউ কি করছে, আচ্ছা হয়তো আমার থেকে অন্য কেউ একটু বেশি বেটার ইফোর্ট দিছে, এ কারণে সে হয়তো আমার থেকে আগে গিয়ে পেয়ে গেছে, ঠিক না? তার মানে হচ্ছে আল্লাহ তো সবার, ঠিক না? সো তোমার ক্ষেত্রেও যেমন আল্লাহ, আবার হচ্ছে আমার ক্ষেত্রেও তেমন। সো এখন আমি যদি হচ্ছে আমার শতভাগ দিয়ে চেষ্টা করি, আল্লাহ তো দেখছে যে আমি আসলে কত ভাগ দেখছি, আবার তোমার ক্ষেত্রেও দেখছে যে তুমি আসলে কতটা দেখছো, কিন্তু আমাদের দুজনের জন্য যেটা কল্যাণকর আল্লাহ একমাত্র তাকেই হচ্ছে সেটা দিবে। দেখা গেছে ভবিষ্যতে গিয়ে আমি হয়তো বা রক্ত দেখতে পারবো না, আমাকে হচ্ছে আল্লাহ এখান থেকে সরিয়ে ফেলবে, বাট তুমি হচ্ছে অনেক শক্ত মানুষ, তুমি হচ্ছে রক্ত দেখতে পারবা, তোমাকে আল্লাহ একজন নার্স বানিয়ে দিছে। অথবা তোমার মনের কি বলতে পারি কোমলতা অনেক বেশি, আমার মনের কোমলতা অনেক কম বা আমি অনেক কঠিন, এ কারণে কি করতে পারি, এ কারণে আমাকে বাদ দিয়ে আল্লাহ তোমাদের যারা মানে তোমাকে হচ্ছে সিলেক্ট করবে। সো এরকম করে অনেক কিছুই তোমাকে আমাকে হচ্ছে জানতে হবে বা বুঝতে হবে। আশা করি তোমরা হচ্ছে এই জিনিসটা বুঝবা এবং কখনোই হচ্ছে হাল ছাড়বা না যে আমি কেন পারলাম না কিংবা আমাকে দিয়ে কেন হলো না। ঠিক আছে, শতভাগ চেষ্টা করো, সম্পূর্ণ চেষ্টা করো, কখনো হচ্ছে এই আক্ষেপ রাখবা না যে আমি আসলে চেষ্টা করছি বাট হচ্ছে চেষ্টা করি না কিন্তু পারি না, এই আক্ষেপটার থাকে মানে কঠিন আক্ষেপ কিন্তু আর হয় না। তুমি যখন চেষ্টা করবো তখন আসলে তোমার মনই বলবে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি হচ্ছে চেষ্টা করছি পারি নাই। এবং এই ব্যাপারটাই হচ্ছে আমার ক্ষেত্রেও হয়েছিল, আমার ক্ষেত্রেও মনে হয়েছে যে না আমি হচ্ছে চেষ্টা করছি বাট আল্লাহ কল্যাণকর কিছু দিয়েছে আমাকে এবং এজন্যই কিন্তু হচ্ছে মানে হাল না ছাইরা হইতে পারে একটা মানে যে পজিশনই হোক একটা আলহামদুলিল্লাহ পজিশন আছে। সো এই হচ্ছে বিষয়, তোমাদের পরিবার যদি না বোঝে, ঠিক আছে, এটা হচ্ছে যারা আমরা অনেকেই যেহেতু আমাদের স্টুডেন্ট সংখ্যাই হচ্ছে 2500 আর হচ্ছে 3500 প্লাস, আবার এখানে হচ্ছে যারা আমাদের সাথে মানে অনলাইনে মানে কোনো না কোনোভাবে যুক্ত আছে, তো সবাই মিলে তো আর আমরা চান্স পাবো না, বাট যারা চান্স পাবো না তাদের ফ্যামিলি যদি কিছু বলে তুমি হচ্ছে আমাকে, আমার টেলিগ্রাম নাম্বার তো তোমাদের কাছে আছে, আমাকে কল করে দেবা, আমি হচ্ছে তাদের প্রত্যেকের ফ্যামিলিকে মানে ধরে ধরে বুঝাই দিব যে আন্টি বা আঙ্কেল কেন কি কোথায়। ওকে, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের শেষ পর্যন্ত থাকার জন্য এবং আশা করি বোটানির এই সিলেবাসটা বা এই জিনিসটা দিয়ে আমরা হচ্ছে আমাদের এই সেশনের জন্য বোটানির যাবতীয় ফ্রি ক্লাস, যাবতীয় ফ্রি টিডি, তারপরে হচ্ছে তোমার পেজ সব কিছু কমপ্লিট হয়ে গেল এবং তোমাকে কি বলতে পারি আমরা যে বোটানির এই যে 5 মার্ক বা 6 মার্ক 4 মার্ক সব কিছু তোমাকে বুঝাই দিলাম, তোমাকে হচ্ছে আমানত হিসাবে দিয়ে দিলাম। এখন তোমার দায়িত্ব হচ্ছে এই আমানতটাকে পরীক্ষার হলের দিন গিয়ে পৌঁছায় দেওয়া। ওকে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক আশীর্বাদ, সব কিছুই রইল। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।